Yes, sir. আমরা এখানে যে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আসছি, বেশিরভাগই আমাদের টার্গেট কি ফ্রিল্যান্সিং করা, রাইট? এখন ফ্রিল্যান্সিং জিনিসটার সাথে কিছু বিষয় সম্পর্কিত। যেমন ফ্রিল্যান্সিংটা কি আসলে? এটা কি চাকরি নাকি ব্যবসা? আপনাদের ধারণা কি? আপনাদের কি ধারণা বলেন তো? ফ্রিল্যান্সিং কি চাকরি নাকি ব্যবসা? মুক্ত পেশা। ওকে, মুক্ত পেশার ধরনটা কি? জাস্ট মুক্ত পেশা নাকি রিমোট জব? ওকে, মুক্ত পেশা ঠিক আছে। আচ্ছা, ধরে নিলাম আমরা মুক্ত পেশা। এখন যখন আমরা একটা বিজনেস করি, আমাদের কি দরকার হয়? একটা অথেন্টিকেশন দরকার, একটা পরিচিতি দরকার হয়, বা একটা জব যখন করি আমার জবের কিছু কোয়ালিফিকেশন দরকার হয়। বাট ফ্রিল্যান্সিংটা মোরলেস আমরা যদি ধরতে পারি, এটা বিজনেসের সাথে বেশি রিলেটেড। আমরা জব কাজগুলো করি জবের মতন, বাট আমাদের মেইনটেনেন্স এন্ড কাজ নেওয়ার পদ্ধতিটা বিজনেসের মতন। আমার যার কাছে ভালো লাগবে, যার সাথে ডিল হবে, তার কাজ করে দিব। ডিল হইলো না, আমি তার কাজ করে দিলাম না, আমার কাছে পেমেন্টটা করলাম না, ওটা বিজনেসের মতো, রাইট? আর চাকরি জিনিসটা কি? চাকরি জিনিসটা ফিক্সড, আমাকে স্যালারি সে দিবে। সে আমাকে যে কাজ দিবে, ওই কাজগুলোই আমাকে করতে হবে ফর শিওর। সো এখন আমরা যদি এটাকে বিজনেস হিসেবে ধরে নিই, পুরোপুরি বিজনেস না আর কি, যদিও তারপরে আমরা ধরে নিচ্ছি যে কাজের কোয়ালিটি এন্ড কাজের যে ধরন, এটার হিসেবে বিজনেসের সাথেই বেশি যায় এটা। এখন আমরা ধরেন একটা বিজনেস যখন করতে যাব, আমরা কি আজকে বিজনেসটা চালু করলে কালকে থেকে আমাদের হিউজ সেল আসা শুরু করবে, নাকি এখানে কিছু ফ্যাক্টর কাজ করে, লাইক পরিচিতি, কোয়ালিটি, তারপরে হচ্ছে ভেরিফিকেশন, তারপরে হচ্ছে ট্রাস্ট করার যে বিষয়টা, আপনাকে মানুষ ট্রাস্ট করবে কিনা, এই বিষয়গুলোকে কাজ করে নাকি করে না? আপনাদের কি মনে হয়? করে। করে। জি, তাহলে আমাদের করে। ক্ষেত্রেও এটা কাজ করবে, বাট এটা কিভাবে করবে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি। লেটস সে আমাদের ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্ট ওয়াই, ঠিক আছে? সো ক্লায়েন্ট ওয়াই আমাকে নক করলো। এখন নক করার পরে শুরুতে কি, আমরা কি শুরুতেই কি অনেক এক্সপার্ট, অনেক কাজ করছি এরকম এক্সপিরিয়েন্স থাকবে আমাদের প্রোফাইলে, নাকি একদম নতুন থাকবে? নতুন থাকবে। এখন নতুন একটা প্রোফাইলে ধরেন একটা কাজ, একটা ক্লায়েন্ট ওয়াই বা ক্লায়েন্ট এক্স, তারা খুঁজতেছে কাজ। কাজ খুঁজতে খুঁজতে আপনাকে কোন সময়টা সে নক করতে পারে? এটা কি কি হইতে পারে এটার কেসটা? আপনাকে কাজ না দিয়ে আপনার থেকে কি ভালো ভালো এক্সপার্ট ফ্রিল্যান্সার মার্কেটে এক্সিস্ট করে না? অবশ্যই করে। তাহলে সেক্ষেত্রে আপনাকে সে কাজ দিবে কেন? এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করতে পারে। প্রথমটা, এটা হচ্ছে তার হয়তো কাজটা করানো দরকার, বাট বাজেট অত বেশি না। ফাইন, সেক্ষেত্রে আপনি নতুন, আপনি কম বাজেটেও কাজগুলো করবেন। শুরুতেই তো আপনার বাজেট এরকম থাকবে না, একটা ওয়েবসাইটের জন্য 500 700 1000 থাকবে না আপনার ডিমান্ড, তাই না? আপনি হয়তো 100 200 ডলারও কাজ করে দিবেন। ফাইন। দ্বিতীয় আরেকটা কেস থাকতে পারে, সেটা হচ্ছে সে চাচ্ছে একটা এমন ফ্রিল্যান্সার হায়ার করতে যে এখন কাজ দিলে এখনই কাজটা ধরবে। ধরেন আপনি ঈদের মধ্যে যখন একটা টেইলারের দোকানে কোনো কিছু বানাইতে দেন, তখন কি দেওয়ার সাথে সাথেই সে আপনাকে ওইটা ডেলিভারি দিয়ে দেয়, নাকি আপনাকে সিরিয়ালে থাকতে হয়, বা আপনাকে ওর যে ডিমান্ডটা আছে 15 দিন পরে দিব, 7 দিন পরে দিব, এই ডিমান্ডটা মেনে নিয়ে কাজ করতে হয়? বলেন তো। মেনে নিতে হয়। মেনে নিতে মেনে হয়, তাই না? এখন নেওয়া যখন লাগে। একটা টপ রেটেড ফ্রিল্যান্সার থাকবে, তার কাছে বিষয়টা কিন্তু ওইরকম, তার হাতে অনেক কাজ আছে। তার হাতে বেশিরভাগ কাজই তার হাতে। একটা যখন ফ্রিল্যান্সার, যখন একটা কেউ কাজ দিতে চায়, সে টপ রেটেড একজন ফ্রিল্যান্সারকে বেশি হায়ার করবে, এটাই স্বাভাবিক, রাইট? যেমন ধরেন আমার টপ রেটেড প্রোফাইলে আমার যতবারই ক্লায়েন্ট নক দেয়, আমি কি করি? আমি ক্লায়েন্টের পুরো রিকোয়ারমেন্ট শুনি, আমার সাথে যদি মনে হয় আমি খুব সুইটেবল ভাবে করে দিতে পারবো, তাহলে আমি কি করি? কাজটা নিয়ে আগাই। যদি দেখা যায় যে না, ওরকম না, ধরেন আমার এই প্রোফাইলটা তো ঢুকলো, ঠিক আছে, আমি জাস্ট সিম্পলি বুঝাই, সে দেখলো টপ রেটেড, 100% জব সাকসেস, মানে যেই জবটাই আমার কাছে আসতেছে, ক্লায়েন্ট 100% স্যাটিসফাইড এবং প্রত্যেকটাতে আমাকে 5 স্টার দিচ্ছে। ফাইন। তো দেখা যায় তখন সে একটু ঘাটাঘাটি করে, আমার প্রোফাইলে হয়তো বাকি আর কিছু দেখে, তখন শুরুতেই সে কিন্তু বুঝে যায়, এবং এই যে রিসেন্ট রিভিউ গুলো দেখে, এই মাসের রিভিউ দেখলো, আগের মাসের রিভিউ দেখলো, আরো রিভিউ গুলো দেখলো। তো এইগুলো যখনই সে দেখবে, সে কিন্তু ট্রাস্ট করা স্টার্ট করবে, রাইট? এখন আপনাদের ক্ষেত্রে তো এই জিনিসটা, এই বেনিফিটটা আপনারা পাবেন না অ্যাটলিস্ট, তাই না? এই ক্ষেত্রে কি করবেন দেখেন। এই ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম, যে একটা ক্লায়েন্ট ধরেন আসলো, আসার পরে আপনার কাছে আপনাকে কেন কাজ করাবে? ওই যে যেটা বললাম, প্রথম হইতে পারে সে একটু সস্তায় খুঁজতেছে, বাজেট একটু কম। দ্বিতীয় হইতে পারে তার আর্জেন্ট কাজ লাগবে, আর আজকে দিচ্ছে, কালকে বা পরশু দিনে তার ডেলিভারি লাগবে, যেটা সে আমার কাছে এসে বলতে পারবে না, তাই না? ও কিন্তু আমার কাছে এসে বলবে না আমাকে কালকে পরশু দাও, সে জানে আমার হাতে অলরেডি 4টা 5টা হয়তো বা কাজ সবসময় রানিং থাকে। সে চাইলেই আমি কাল পরশু তাকে ডেলিভারি করতে পারবো না, নিয়ার ইম্পসিবল। আচ্ছা, এখন সে ওই চিন্তা করে আপনাকে নক দিবে, নতুন ফ্রিল্যান্সার।
আর একটা বিষয় থাকতে পারে, সেটা হইতে পারে তার প্রজেক্টটা একটু আস্তে আস্তে আগাচ্ছে, তার সবকিছু রেডি না। আজকে একটা কন্টেন্ট রেডি করবে, আপনাকে বলবে এটা একটু বসাও তো দেখি কেমন লাগে। আপনি বসাই দিলেন, সে দেখলো, বললো না এটা ভালো লাগতেছে না, এইটা বসাও তো দেখি কেমন লাগে। মানে সে আপনার কাছ থেকে বেশি টাইম এক্সপেক্ট করতেছে, যেটা আমার কাছ থেকে বা একটা টপ রেটেড ফ্রিল্যান্সার কাছ থেকে বা যারা লম্বা সময় ধরে ফ্রিল্যান্সিং করতেছে, যাদের প্রোফাইলটা ভারী, তাদের কাছে কিন্তু গিয়ে এটা পারবে না। আমি বুঝতে পারছি? কি? ওকে। জি ভাই। ওকে, কোথাও কনফিউশন থাকলে বলবেন, আমি পয়েন্টগুলো আপনাদেরকে ক্লিয়ার করি। একটা ক্লায়েন্টের মনে কি চলে, আপনি যদি ক্লায়েন্ট হন, আপনাকে বাছাই করতে দিলে আপনি কিন্তু এই জিনিসগুলোই খেয়াল করবেন। এটা মানুষের একদম সহজাত প্রক্রিয়া, যেটাকে বলে যে মানুষ এইভাবেই চিন্তা করে। এখন একটা ক্লায়েন্ট কি করলো, এইভাবে চিন্তা করে আপনাকে একটা কাজ দিবে। এখন নতুন ফ্রিল্যান্সার কি আপনি একা, নাকি অনেক অপশন আছে? অনেক ফ্রিল্যান্সার আছে নতুন। অনেক ফ্রিল্যান্সার অনেক আছে। এখন অনেক একটা অপশন ঝামেলা আছে। হইলো না? আপনি ঈদের জামা তৈরি করবেন, ঈদের 2 দিন আগে আপনার ঘুম ভাঙছে, আপনি ঈদের জামা তৈরি করতে গেছেন। এখন যেই যেই দোকানটা অনেক অলরেডি টপে আছে, সবাই ওখানে বানায়, ওখানে গিয়ে তো পাবেন না, তাই না? আপনাকে কি করতে জি। হবে, নতুন কোন একটা দোকানে যেতে হবে যেখানে অত বেশি অর্ডার নাই। হয়তো নতুন সে দোকান দিছে, মানুষের সাথে এত পরিচয় নেই, অল্প কিছু অর্ডার সে পাইছে। আমি তাকে দিয়ে আজকে যদি জামাটা বানাই, আমার 2 দিন পরে যে ঈদ, আমি তার আগে ডেলিভারিটা পাবো। এখন ঈদের জামা যেহেতু, কোয়ালিটিরও তো একটা ব্যাপার আছে, আছে না? জি স্যার। একটা জি ওয়েবসাইট, স্যার। একটা ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট, ওর ওয়েবসাইট থেকে আপনার ঈদের জামার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ? বেশি গুরুত্বপূর্ণ। এখন বুঝেন ও তাহলে কি কি চিন্তা করবে। ও চিন্তা করবে নতুন হোক, তারপরে এই লোকটাকে ট্রাস্ট করা যাবে কিনা, এর হাতের কাজ কেমন, তাই না? আপনি হয়তো কিছু হাতের কাজের স্যাম্পল দেখতে চাবেন। আগে শুধু একটা শার্ট বানাইছে, এটা আপনি একটু আশেপাশে তাকাই দেখবেন কি পরিমাণ ম্যাটেরিয়ালস আছে তার দোকানে। ধরেন দোকানে কিছুই নেই, জাস্ট একটা সেলাই মেশিন নিয়ে বসে আছে, একটা দুইটা জামার পিস আছে, তাও ময়লা পড়ে আছে। আপনি কি আসলে ট্রাস্ট করবেন ওই দোকানটা? অবশ্যই না। আপনি অ্যাটলিস্ট নতুন হোক, সাজানো গোছানো কিনা, কাজ করার সিস্টেমটা আপনি দেখবেন, তার গলার মধ্যে ফিতা ঝুলানো আছে কিনা, মানে যেটা দেখে আপনি বুঝতে পারবেন সে আসলে জাত, আহ যেটাকে টেইলার বলে। এখন পয়েন্ট হচ্ছে, আচ্ছা আমি কাউকে কিন্তু অফেন্সিভ করার জন্য কোনো উদাহরণ দিচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, হ্যাঁ? ওকে। এখন পয়েন্ট হচ্ছে, আপনি এই বিষয়গুলো যখন চিন্তা করবেন, তাহলে ক্লায়েন্টও এই বিষয়গুলো অবভিয়াসলি চিন্তা করবে। আপনাকে যখন নক দিবে, নক দিয়ে সাথে সাথে কাজ দিবেন, আপনার কাছ থেকে কিছু জিনিস সে একটু ভেরিফাই করবে, একটু টাচ দিয়ে দেখবে কি কি চাইতে পারে। প্রথম যে জিনিসটা হইতে পারে, সে বলতে পারে, বা সে আপনার নামটা নিয়ে একটু সার্চ করে দেখলো গুগলে, এই লোকটার সাথে যে কথা বলতেছি, দেখি তো গুগলে সার্চ করে কোনো ডাটা পাওয়া যায় কিনা। সে যেহেতু ফ্রিল্যান্সার, তার তো অবশ্যই গুগল তাকে চেনার কথা, যদি ভালো ফ্রিল্যান্সার হয়, তাই না? সে সার্চ করলো, জি। এইটা একটা সার্চ করলো, আর একটা ধরেন এইখানে ধরেন এইটাকে সার্চ করলো, হ্যাঁ? এখন এই হচ্ছে একটা সার্চ, যেখানে কিছু নাই, এন্ড র্যান্ডম রেজাল্ট, এক এক সময় এক একজনেরটা। আর এইটা একটা স্যার, দুইজনের সাথে সে কথা বলতে, কারণ একটা ফ্রিল্যান্সার একজনকে নক দেয় না, তাই না? বেশিরভাগ সময় সে মাল্টিপল মানুষকে নক দিয়ে একসাথে কনভারসেশন করে, দেখে কার সাথে তার এই জিনিসটা যায়। এখন এই দুইটার মধ্যে বলেন তো, এই পয়েন্টে আইসা সে কাকে পিক করবে? অবশ্যই আলমগীর কবিরকে। এইখানে পিক করার তার সম্ভাবনা, কারণ কি সে এইটা দেখেই তার ট্রাস্ট হয়ে যাবে শুরুতেই। যেমনটা আপনারাও, আপনাদেরই যদি বলে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে অর্ডার করেন, আপনি এইখানে অর্ডারটা করবেন না? সিম্পল এস দ্যাট। জি। জি আচ্ছা, ভাইয়া। এইটা একটা ভেরিফিকেশন গেল, রাইট? এইটা আপনাদেরকে আমরা দেখাবো, এটা একটু সময় লাগবে, আস্তে ধীরে করতে হবে। এই জিনিসটা আপনাদের ব্র্যান্ডিং এর যে ক্লাসটা হবে সেইখানে এটা আপনাদের শেখানো হবে। সো এই পয়েন্টটা আমরা পাইয়া গেলাম, সো এটা আমাদের জন্য এক্সট্রা একটা বেনিফিট আমরা পাইলাম। এখন এইটা হওয়ার পরে, এটা তো ট্রাস্টের যে বিষয়টা গেল, সে আমাকে ট্রাস্ট করলো, হ্যাঁ ফাইন, এই লোকটা ভেরিফাই। এখন এইখান থেকে আমার কোন লিঙ্কটাতে যাবে? সে অলরেডি ধরেন আমার সাথে আপওয়ার্কেই কথা বলতেছে বা অন্য কোথাও প্ল্যাটফর্মে কথা বলতেছে। দুইটা পয়েন্ট হইতে পারে, একটা হইতে পারে সে আমার কাছেই সরাসরি বলতে পারে, তুমি যে কাজ পারো, একটা স্যাম্পল শার্ট দেখা। আচ্ছা, যেই লোকটা কাজ করতেছে টেইলারের দোকানে, তার শার্টটাই যদি দেখা যায় মাপের ঠিক নাই, পকেটটা একটা এমন জায়গাতে ডিসপ্লেস করা আছে যেটা দেখে সুন্দর লাগতেছে না, এখন তখন আপনার একটু কেমন কেমন লাগবে না বিষয়টা? এইখানেও সেম, আপনাকে সর্বপ্রথম কি বলবে, তোমার কোনো ওয়েবসাইট আছে কিনা আমাকে দেখাও। অথবা সে সার্চ করে বের করার চেষ্টা করবে আপনার কোনো ওয়েবসাইট আদৌ আছে কিনা। ফাইন, সে কি করবে, এটা সার্চ করার পরে
সর্বপ্রথম কোন লিঙ্কটাতে যাবে আপনাদের মনে হয়? আমি কাজ পারি প্রথম কিনা এটা লিঙ্কটাতে দেখে। যাবে। লিঙ্কডিন। প্রথম লিঙ্কটা যাবে। লিঙ্কডইনে তো আমার ডিটেলস পাবে, যেটা আমি অলরেডি আমার আপওয়ার্কেও আছে। বাট আমি কাজ পারি কিনা এটা দেখার জন্য আমার ওয়েবসাইটটা দেখায় না না। জি জি। সো এইখানে আমি সে হয়তো আমার ওয়েবসাইটে ধরেন ভিজিট করলো, সামহাও সে আমার ওয়েবসাইট দেখলো, দেখে বুঝলো হ্যাঁ সে কাজ পারে। সে তার এখানে আমি ছবি দেখতে পারতেছি, তার ইনফরমেশন গুলো ম্যাচ করতেছে এন্ড এভরিথিং। সবকিছু দেখে মনে হচ্ছে রাইট, সে কাজ পারে। ফাইন। আমার ওয়েবসাইট অনেকদিন ধরে আমি আপডেট করি না, আপডেট করতে হবে। এবার ক্লাস নেওয়ার সময় মনে হয়, পরে ভুলে যাই। আচ্ছা, এখন সে বুঝলো সে কাজ পারে, এটা আমি দিলাম, অথবা তার ইনবক্সে আমি দিলাম, দেওয়ার পরে সেটা দেখার পরে এই পয়েন্টে এসে সে নিশ্চিত হবে যে এই লোকটা কাজ পারে, একে আমি কাজ দিব। আচ্ছা, আমি আপনাদেরকে আরো একটা উদাহরণ দিই। ধরেন সে গুগল করে ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে পাইলো না, আমি তাকে একটা লিঙ্ক দিয়ে বললাম এটা আমার ওয়েবসাইট দেখো। আচ্ছা বলেন তো, আপনি যদি অনলাইন সম্পর্কে ধারণা থাকে, এই লিঙ্কটা দেওয়ার সাথে সাথে আপনি কি এই লিঙ্কটাতে ক্লিক করবেন? আমি ধরেন আপনাকে ইনবক্সে দিয়ে বললাম এটা আমার পোর্টফোলিও, চেক করেন। না করবেন না। আপনাদের মধ্যে কয়জন উম, এটাতে ক্লিক করবে? না স্যার, আমি বলবো না। এটা সবগুলো বলবেন না? ফেক মনে হয় কিছু। ফেক মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। ধরেন ফেক না, তারপরেও মনে হচ্ছে, তারপরেও কিন্তু সে এইটা সন্দেহ করে এই লিঙ্কটাতে কোনোভাবেই ক্লিক করবে না। ক্লায়েন্ট যারা আছে, যারা এই জিনিসগুলো অনলাইনে কাজ করায়, তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবেই জানে যে আনওয়ান্টেড কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। বাট আমি যদি এই লিঙ্কটা তাকে দিতাম, তাহলে কি সে ক্লিক করতো না? ইভেন সে আমার সাথে কথা বলতেছে, নামটাও দেখতে পারতেছে আমার এখানে, নামটা কিন্তু সে দেখতে পারতেছে না। আচ্ছা, আপনারা কি এই লিঙ্ক দিলে ক্লিক করবেন না? হ্যাঁ অবশ্যই। এখন দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারতেছেন? কাজ পাওয়া না পাওয়ার একটা পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে না? জি So, ভাইয়া। এটা কতটুকু ইম্পর্টেন্ট তাহলে বুঝতে পারছেন? কাজ আমরা সবাই শিখতে পারবো, কাজ আমরা পাবো কয়জনে, এটা হচ্ছে ফ্যাক্ট, তাই না? তো কাজটা পাইতে হলে কি হবে, আমাদেরকে ওইভাবেই রেডি হয়ে মার্কেটে যাইতে হবে। মার্কেটটা কিন্তু আগের মতন ওইরকম নাই যে আমরা ফাঁকা মাঠে গোল দিব। আমাদেরকে কম্পিট করে, যোগ্যতা অর্জন করে, ক্লায়েন্টের কাছ থেকে স্মার্টলি প্রজেক্ট নিতে হবে। আদারওয়াইজ সাকসেস পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, এটা আমরাও বুঝি, আশেপাশের মার্কেট থেকেও আমরা বুঝতেছি। এখন আমাদেরকে ওইভাবে, এখন পাওয়াটা অনেক ফ্রিল্যান্সার এসে খুব ভালো করতেছে এখনো, সামনেও করবে। তাদের কেন ভালো করতেছে? কারণ তাদের প্রস্তুতিটা প্রপারলি হয়েছে। যখন আপনার পরীক্ষার প্রস্তুতি প্রপারলি থাকে, আপনি 2.5 ঘন্টায় পরীক্ষা শেষ করেন। আর যখন প্রস্তুতি প্রপারলি না থাকে, তখন এমন হইতে পারে 3 ঘন্টা হয়ে যাওয়ার পরেও আপনি আর হয়তো বা মনে হচ্ছে আরো আধা ঘন্টা থাকলে মনে হয় শেষ করতে পারতাম বা কিছু একটা। কারণ দেখা যাচ্ছে কোন একটা জায়গায় আপনি আটকায় যাচ্ছেন, কোন একটা জায়গায় প্রপারলি হচ্ছে না। বা দেখা গেল যে আপনার আরো এমন হইতে পারে 1 ঘন্টায় পরীক্ষা শেষ, কারণ আপনি কিছু পারেননি না, হইতে পারে না? সো পয়েন্ট জি হচ্ছে ভাইয়া। আমাকে প্রপার প্রস্তুতি নিয়ে আগাইতে হবে। এখন প্রপার প্রস্তুতির জন্য সর্বপ্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, যেখানে আমার ওয়েবসাইট তো দেখতে পারবে আমি রিসেন্টলি যে কাজগুলো করতেছি এইগুলোর শোকেসিং করেও আমি এখানে রাখতে পারবো। ওকে। সো ক্লায়েন্ট কি করবে, এই শোকেস গুলো ক্লিক করে সেই ওয়েবসাইট গুলো দেখবে, এই লিঙ্ক গুলো ভিজিট করবে, আমার কাছ থেকে লিঙ্ক নিবে। কোন একটা সাইট পছন্দ হলো, সে আমাকে দিয়ে বলবে এই সাইটটা আমার ভালো লাগছে, এই সাইটটা আমাকে দেখাও তো একটু, এইরকম সাইট আমাকে করে দিতে পারবে কিনা, সামথিং লাইক দ্যাট। মানে এটাতে তাহলে কি হচ্ছে, আমার অর্ডার কনভার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এইটা ধরে নিতে পারেন সুপার শপের মতন। সুপার শপে গেলে আমরা অনেক জিনিস কিনি যেগুলো হয়তো আমরা কেনার নিয়োগ করে যাইনি, বাট আমরা ওটা কিনে নিয়ে আসি। তো ক্লায়েন্টের জন্য আমরা যখন শোকেসিং দিব, অনেকগুলো সাইট দিব, ক্লায়েন্টের কিন্তু আমার সাইট থেকেও সাইট পছন্দ হয়ে যেতে পারে। তো এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়ারফুল একটা পয়েন্ট, যে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। এখন একটা পোর্টফোলিও ওয়েবসাইট, শুধুমাত্র পোর্টফোলিও ওয়েবসাইট করার জন্য যদি আমরা পারচেস করি, আমাদের সবার পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। মানে আমরা এখন যারা আছি, ওয়েবের সেক্টরে কাজ করতে হলে আপনার একটা পোর্টফোলিও মাস্ট। যেমন ফ্রিল্যান্সিং করতে হলে একটা পিসি মাস্ট বা একটা ল্যাপটপ মাস্ট, ওরকম একটা ওয়েব ডিজাইনারদের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট মাস্ট। গ্রাফিক্স ডিজাইনের জন্য একটা গ্রাফিক ডিজাইনিং টুল, ফটোশপ ধরেন বা যে টুল ধরেন, ওইটা মাস্ট। এরকম আমাদের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট মাস্ট। এখন এইটার জন্য আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমার পোর্টফোলিও সাইটটা কেমন হবে? ওকে। এখন আমার ওই পোর্টফোলিও ওয়েবসাইটটা কেমন হবে এটা আমি কিভাবে বুঝবো? এটার জন্য সর্বপ্রথম আমাকে কি করতে হবে, আমার নামটা সিলেক্ট করতে হবে। আমার নামটা আসলে কিভাবে আমি নিজেকে র্যাঙ্ক করাবো। এখন আপনার নাম যদি হয় আলমগীর, আপনার কি মনে হয় আপনি কতটুকু এসইও করলে, কতটুকু চেষ্টা করলে এই লোককে বিট করে নিজে র্যাঙ্ক করতে পারবেন?
পসিবল? না possible ওকে। আর তাহলে এই নামটা কি চলবে ব্র্যান্ডিং হিসেবে? না। না। এই নামটা আপনি নিতে পারবেন? তাহলে নিতে না, হবে কোন এটা নামটা? এটাও নিতে হবে এমন একটা নাম যেটার কম্পিটিশন নাই, যেটাতে আমি র্যাঙ্ক করতে পারবো, যেটার গুগল মাই বিজনেস কেউ ভেরিফাই করে ফেলে। এখন আপনাদের নাম দেন তো, দু একটা দেখি তো আমি। হ্যাঁ, সাইমুল ইসলাম শ্রাবণ। লিখেন তো একটু চ্যাটে, যাতে স্পেলিং মিস্টেক না হয়। আর নামটা যদি 2 অক্ষরে রাখতে পারেন উইচ ইজ বেস্ট। আমার এখানে যদিও 3 অক্ষর আছে, তারপর 2 অক্ষর আমরা রেকমেন্ড করি, মানে দুইটা ওয়ার্ড, দুইটা শব্দ আর কি, অক্ষর না। আচ্ছা, এইখানে আমরা একটা নাম পাইছি তাই না, সাইমুল ইসলাম শ্রাবণ। এখন এইখানে আমরা কি করব, এত বড় না করে, আর নামের যে সারনেম গুলা শ্রাবণ, শ্রাবণ ঠিক আছে, ইসলাম, আহমেদ, এই জিনিসগুলো যদি স্কিপ করতে পারি এটা বেস্ট হবে ক্লায়েন্টের জন্য, এটা বেস্ট। ঠিক আছে। আর আমি যদি এইটাকে ব্র্যান্ডিং নাম বানাইতে চাই, আমি তো এরকম দিই, সাইমন শ্রাবণ। এখন যদি সার্চ করি, দেখেন তো আমি ফাঁকা পাইছি কিনা। এখন দেখেন তো, এটা পড়েন তো সুন্দর লাগে কিনা ভাইয়া এটা আমার ইনফরমেশনই আসছে। এগুলা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই তাহলে আর্টিফিশিয়াল এটা আপনার মেডিকেল জন্য থাকছে। সহজ হয়ে গেল না? জি ভাইয়া। যখন আপনি ব্র্যান্ডিং নেমটা প্রপারলি নেবেন, এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো আমরা ব্র্যান্ডিং নেম গুলো এরকম চুজ করার ট্রাই করবো, এন্ড দেখবো এখানে কেউ র্যাঙ্ক যাতে না করে, এখানে ফিচার যাতে না থাকে, এন্ড এইখানে রিপিটেড কারো রেজাল্ট যাতে না থাকে। সো এখানে যেমন ধরেন অনেকগুলো রিপিটেড চলে আসলো তার র্যাঙ্ক, যেমন উনি এখানে র্যাঙ্ক করে ফেলছে অলরেডি, আরো র্যাঙ্কে হ্যাঁ, চলে ওই আসবে। তিনটা চারটা ওইটা আমার। হ্যাঁ, সো এখানে আরো র্যাঙ্কে উনি চলে আসবে, সো উইচ ইজ গুড। আচ্ছা চলেন আমরা আরো একটা দেখি। আচ্ছা, পাবেল শাহরিয়ার। এখন পাবেল শাহরিয়ার যখন আমরা সার্চ করছি, এইখানে আমাকে বলতেছে স্পেলিং ঠিক করো। তার মানে ওর কাছে এটার রেজাল্ট তেমন একটা নাই, বাট এই যে কাছাকাছি একটা ওয়ার্ডের রেজাল্ট ওর কাছে আছে, এই জন্য পুশ করতেছে। এটা ভালো, এটা আপনি নিতে পারেন। যদি এরকম দেখায়, তাহলে বুঝতে পারবেন যে এইটার নামের উপরে তেমন কোনো মানুষ নাই, আমি চাইলে ট্রাই করলে গুগল আমাকে নিবে, কারণ গুগল চায় ওর কাছে সবকিছু রেজাল্ট থাকে। যেহেতু এটার রেজাল্ট তেমন নাই, এই জন্য ও বলতেছে ইনক্লুডিং সার্চ ফর, এইটার সার্চ হচ্ছে, ও চাচ্ছে যে এইটার সার্চ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা ভালো, এটা নিতে পারেন। আর একটা দেখি, এরকম নাম এবং সাথে ডাক নাম বা আরো একটা নাম, মানে নামের 2টা ওয়ার্ড ইউজ করে যদি আপনি তৈরি করেন, এটা বেটার হবে। এমডি বাদ দেওয়া উচিত, কারণ এমডি যদি আমরা ইউজ করি, বাহিরের দেশের ক্লায়েন্ট মনে করে, মিউট রাখেন, বাহিরের দেশের ক্লায়েন্ট মনে করে আপনি নামটা ইউজ করছেন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে, এমডি। তো এটা একটু কনফিউশন তৈরি করে অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং নেমের ক্ষেত্রে আপনারা এমডি স্কিপ করতে পারেন। আপনার নামে আছে ঠিক আছে, ভোটার আইডিতে আছে ঠিক আছে, সমস্যা নাই, বাট ব্র্যান্ডিং নেমটার ক্ষেত্রে আপনি এইভাবে রাখবেন। নামে আমাদের ব্র্যান্ডিং নেমের সাথে এনআইডির নামটা হুবহু মিল থাকতে হবে না। ধর আমার এনআইডির নামটা তার আলমগীর এইচ গোবিন্দা, সিম্পল, এটা বুঝতেইছে। বাট আমার ব্র্যান্ডিং লিমিটেড এটা এই সব জায়গাতে এইটা, এবং আমার বড় বড় ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট এই নামেই চলে আসছে পরবর্তীতে, মানে অনলাইন সার্টিফিকেট যেটা ওয়েবের উপরে। তারপরে ধরেন হচ্ছে ইউএসএ তে যে আমার হচ্ছে ওয়েবের উপরে কাজ করা বা কোর্স করা, ওইটা তো এই নামে সার্টিফিকেট আসছে, ওটা ব্র্যান্ডিং এর উপরে আসছে। বাট আমার দেখা গেছে যে স্কুল কলেজের সার্টিফিকেট যখন ছিল বা এনআইডি ছিল, ওগুলো সবই কিন্তু আমার মূল নামের উপরে আসছে, এমডি আলমগীর হোসাইন। ঠিক আছে, ওইটা কোনো সমস্যা না, ওটার সাথে হুবহু মিলতে হবে বিষয়টা এরকম না। ঠিক আছে, এটা তো আমি করিই নাই ব্র্যান্ডিং, কারণ এটা আমি জানি, এটা তো আমি ব্র্যান্ডিং আসতে পারবো না। সো এটা আপনাকে বুঝতে হবে যে আমি নামটা কিভাবে পিক করতেছি। 3টা ওয়ার্ডে না যাওয়া বেটার, যদি যাইতে হয় যাইতে পারেন, আমার ক্ষেত্রে 3টা ওয়ার্ডে যাইতে হইতো, এই জন্য আমি গেছি। আপনারা 2টা ওয়ার্ডে নিতে পারলে বেটার। আচ্ছা, যে এটাও নিতে পারেন, যেহেতু স্পেলিং এ ও বলতেছে স্পেলিংটা চেঞ্জ করো, দ্যাটস ওই এটা মানে র্যাঙ্কে অত রেজাল্ট নাই ওর কাছে, বুঝতে পারলাম এটা। আর এখানে ফিচার কেউ নাই, ইমেজে গিয়েও দেখবো, ইমেজে কেউ রিপিটেডলি আছে কিনা, অনেকগুলো একই মানুষ আছে কি নাই, যেহেতু দ্যাটস ফাইন। এখানেও মনে হচ্ছে সেম, ওরকম তেমন কাউকে আমরা দেখতে পাচ্ছি না ইমেজে। যে না, ইমেজেও তেমন রিপিটেড মানুষ নাই। তো এটা নিতে পারেন। এখন এইটা ধরেন আর বাকিরা একটু টেস্ট করে নেবেন। রুহুল আমিন সম্ভবত পাবেন না, কারণ রুহুল আমিন অনেক কমন একটা নাম, এটা হয়তো কেউ না কেউ র্যাঙ্ক করে ফেলছে, এই যে
তো এটা একটু চেঞ্জ করতে হবে। রুহুল আমিন অন্য কিছু দিতে পারেন, বা রুহুলের সাথে আপনার অন্য কোনো ডাকনাম থাকলে ওটা অ্যাড করতে পারেন। একটু চেঞ্জ করে নিতে হবে নিজের মধ্যে। তাও যদি না হয়, কোনো ডাকনামও যদি না থাকে, বেটার হচ্ছে যেমন আপনার নাম রুহুল, একটা ডাকনাম অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। আর যদি মনে হয় নাই এরকম, তাহলে অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারেন। আমাদের অনেকের নাম আছে মেহেদি প্রো, আমাদের অফিসের একজন এমপ্লয়ি আছে নাম রেস্টিক রাকিব। তো এরকম কোনো ওয়ার্ড, ক্যাচি ওয়ার্ড অ্যাড করে আপনি নামটা সেট করে নিতে পারেন। এটা আপ টু ইউ। ঠিক আছে। ভাইয়া আহ, যদি এমন কোনো নিক নেম যেটা সার্টিফিকেটে নাই, এমন কোনো কিছু কি এটাই তো ইউজ বললাম, করা যেতে পারে? আলমগীর কবির তার সার্টিফিকেটে নাই, এটাই আপনাদেরকে ব্যাখ্যা করলাম যে ওকে, জি সার্টিফিকেটে নাই, জি ভাই, বাট আমি বুঝছি। ইউজ জি করতেছি, রাইট? জি ভাই, বুঝছি। এটা কোনো সমস্যা নেই। আর এই 7-8 বছরে আমার সমস্যা হয়নি কখনো। আচ্ছা, তো এটা এই ক্ষেত্রে আপনার এখানে সারনেম গুলো আছে। তো এটা যদি চেঞ্জ করে এখানে কোনো ডাকনাম অ্যাড করতে পারেন, ধরেন স্বপন রাজ, বা জাস্ট সিম্পল আছে, ধরেন এটা আপনার ডাকনাম, এরকম অ্যাড করতে পারেন। এখানে কোনো ডাকনাম অ্যাড করে আপনি এই নামটাকে ইউনিক করতে পারেন। যদি একদমই না পান তাহলে নিতে পারেন এটা, বা আহ, এই নামটাকে শর্ট করে তো করতে পারেন। ঠিক আছে। আহ, কুমার রাজবংশীর এখান থেকে কে, এম থেকে আর, তারপর হচ্ছে কে আর স্বপন, এরকম নিতে পারেন। বা স্বপন কে আর, এরকম করতে পারেন। এটাও করে অনেকে। অনেকের হয় না, আহ গোলাম মৌলা রনি, তো বিশাল বড় নাম, তাই না? তো সে কি করলো, গোলামের জি আর মৌলা এম, সো জি এম রনি। তারপর গোলাম মোল্লা কাদের, জি এম কাদের, এরকম শর্ট করে অনেকে করে। ঠিক আছে, এটাও করতে পারে। আচ্ছা, তো বুঝছি ব্র্যান্ডিং এর কনসেপ্টটা, বুঝছি না সবাই নাম চুজিং এর ক্ষেত্রে? জি জি ভাই। ভাইয়া। নামটা চুজ করে ফেলবেন। ব্র্যান্ডিং এর আরো অনেক বিস্তারিত আছে, যেটা নিয়ে আপনাদের ক্লাস হবে, প্রতি শুক্রবারে হবে। এটা কবে থেকে শুরু হবে এটা জানাই দিব আপনাদেরকে। বাট নামটা চুজ করে ফেলবেন। নামটা আজকের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা পোর্টফোলিওর জন্য ডোমেইন নেম চুজ করব। আর আমাদের ডোমেইন হোস্টিং ছাড়া তো আমাদের প্র্যাকটিস গুলো করতে পারবো না, লাইক পিসি ছাড়া যেভাবে ফ্রিল্যান্সিং করতে পারবো না। ওয়েবের কাজ করার জন্য আমাদের অবশ্যই ডোমেইন হোস্টিং, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, যেটাতে আমরা প্র্যাকটিস করবো, ক্লায়েন্টের কাজ করবো। আর আমার মেইন ডোমেনে আমার পোর্টফোলিওটা থাকবে। সেটা এখানে এখানে আমার এই ওয়েবসাইটে মিনিমাম 20 থেকে 30টা ওয়েবসাইট আছে। কিছু রানিং ক্লায়েন্টের ওয়েবসাইট, কিছু আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য দেখাইছি ওইগুলা। বাট এই মেইন ডোমেনটাতে কিন্তু আমার পোর্টফোলিওটা আছে। ঠিক আছে, তো এরকম আপনাদেরও দরকার হবে, যেটাতে আপনারা মূলত কাজগুলো করবেন। এখন একটা ডোমেনের ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ডোমেনটা সর্বপ্রথম অ্যাভেলেবল আছে কিনা এটা চেক করবো। So, আমরা এই ওয়েবসাইটে যাবো, joreid.com, এটা কোড মেমরির নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব প্রতিষ্ঠান। আচ্ছা, আমরা আপনাদেরকে ওয়েবসাইট দিয়ে দিই, জাস্ট চেকটা করতে পারেন এখানে। নট লাইক দেখে এখান থেকে আপনাকে সার্ভিস পারচেস করতে হবে। আমরা এটার জন্য কোনো কিছু বলি না, যে এখান থেকে পারচেস করতে হবে বা এরকম কিছু, ইটস আপ টু ইউ। এখন এইখানে আমি কি করব, আমার ব্র্যান্ডিং নেমের উপরে ডোমেনটা খালি আছে কিনা এটা চেক করব। ঠিক আছে, তো আমরা চেক করার জন্য কি করবো, ধরেন একটা নাম আমরা নেই, একটা ব্র্যান্ডিং নেম আমরা এখান থেকে চুজ করি, যে কোনো একটা। আপনার ব্র্যান্ডিং নেম চুজ করে নিয়ে দেন এখানে ব্র্যান্ডিং নেমটা বসাবেন, ফাইন। বসে লাস্টে কি করবেন, .com বসাবেন, স্পেস ছাড়া। মাঝখানে স্পেস থাকলে জাস্ট স্পেসটা কেটে দিবেন। এই, তাহলে কি হলো, ব্র্যান্ডিং নেম হুজ আসলো, দেন .com নিব অবশ্যই। আর .comটা সর্বজনীন স্বীকৃত এবং সব জায়গাতে আপনি ইউজ করতে পারবেন। অন্যান্য এক্সটেনশন বিভিন্ন জায়গাতে প্রবলেম ক্রিয়েট করে, যে আনওয়ান্টেড প্রবলেমে আপনি অবশ্যই পড়তে চান না। চেক আছে না? তার মানে এটা অ্যাভেলেবল, এটা আমি পিক করতে পারবো, এটা আমি ডোমেন হিসেবে জি নিতে ভাইয়া। পারবো। এরকম আমি আরো দুই একটা দেখতেছি। তো লাস্টে .com হবে, আর মাঝখানে স্পেসটা কেটে দিব। সবাই একদম চোখ খুলে দেখে নেন, এইভাবে টেস্ট করতে হবে। অনেকে অনেক ভাবে ভুল ভাবে টেস্ট করেন, মাঝখানে ডট দেন, মাঝখানে অনেক কিছু দেন, বা স্পেস ছাড়াই চেক করে ফেলেন। এগুলো অবশ্যই করবেন না। একবার আমি যেভাবে দেখাচ্ছি হুবহু এইভাবে করতে হবে। না বুঝলে এখনই কোশ্চেন করবেন, অ্যাভেলেবেল আছে। বড় হাতের ছোট হাতের কোনো বিষয় না, ডোমেন সবসময় ছোট হাতেরই হয়। তাতে বড় হাতের দিলেও এই ছোট হাতের হয়ে যাবে। এটা অ্যাভেলেবেল আছে, ফাইন। তো ব্র্যান্ডিং নেম নিলে এটা সুবিধা, আপনি হুবহু নামে নিতে পারবেন। তাহলে তো অবশ্যই হুবহু নামের উপরে নিতে হবে। এই যে available। আর রুহুল আমিন, রুহুল আমিন তো ব্র্যান্ডিং নেম হিসেবে চুজ করবেন না অবশ্যই। সার্চ করে দেখি অ্যাভেলেবেল নাই। এখন আমি কি করব, এই পয়েন্টটাতে আমরা কি করব, যখন এটা অ্যাভেলেবেল হবে না, তখন আমাদের দুইটা নামের পার্ট তো আমরা জানি, রুহুল একটা পার্ট,
আমিন একটা পয়েন্ট, তাই না? এই দুইটার মাঝখানে আমরা স্পেস কাটছিলাম, এখন দুইটার মাঝখানে আমরা কি করব, জাস্ট একটা ড্যাশ ইউজ করবো, যেটা বলে হাইফেন। এটা ইউজ করে চেক করে দেখবো এটা অ্যাভেলেবেল আছে কিনা। এটা যেহেতু অনেক কমন নাম, আমি যেটা আগেই বললাম যেটা অ্যাভেলেবেল থাকবে না। বাট এই ক্ষেত্রে কি করবেন, ধরেন আপনি একটা নেম নিলেন যেটাতে অ্যাভেলেবেল পাইলেন না, তখন কি করবেন, সিম্পলি এই মাঝখানে স্পেসের জায়গায় জাস্ট একটা হাইফেন দিয়ে দিবেন। হাইফেন দেওয়া কমপ্লিটলি নর্মাল, এসইওর ক্ষেত্রে কোনো ইফেক্ট করবে না। আর আপনি যা আছে সকল সুযোগ সুবিধা সেমই পাবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সো এখানে কিন্তু এটা অ্যাভেলেবেল পেয়ে গেলাম আমি। এরকম এটাও ভাবে নিতে পারি, যাদের ডোমেনটা দেখবেন অ্যাভেলেবেল নাই বাট ব্র্যান্ডিং নেমটা গুড টু গো, তারা অবশ্যই এইভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এসইওর ক্ষেত্রেও না, কোনো কিছুর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছি। আর ওয়েবসাইটটা আমি দিয়ে দিছি জুমের চ্যাটে, যাদের ইচ্ছে হয় আপনারা চেক করে নিতে পারেন। ওয়েবসাইটটা আপনারা বুকমার্ক করে রাখতে পারেন বা কোথাও নোট করে রাখতে পারেন। এই পর্যন্ত বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তারপরে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা ডোমেইন হোস্টিং আমি কয় দিনের জন্য নিচ্ছি? আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হুম, বলেন। এই যে মাঝখানে হাইপেন দেওয়ার এই ব্যাপারটা, এইটা কি বেনিফিটেড নাকি ওই যে আরেকটু আগে যেটা দেখালেন যে কোনো হাইপেন ছাড়া প্রথম চয়েস আমরা ওইটা? করব হচ্ছে হাইফেন ছাড়া। যদি সম্ভব না হয় বা ওইটা অ্যাভেলেবল না থাকে, তখন আমরা হাইফেন দিয়ে নিব, তাহলে হয়ে যাবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। বাট এটা চিন্তা করার দরকার নেই যে হাইফেন দিলে কোনো প্রবলেম হইলো, ওইটার থেকে কম ভ্যালুয়েবল হলো, বিষয়টা এরকম না। বাট হাইফেন ছাড়াই আমরা নেওয়ার চেষ্টা করব, যদি না হয় তাহলে আমরা হাইফেন দিয়ে নিবো, ইটস কমপ্লিটলি ফাইন। আচ্ছা, তারপরে আমাদেরকে এখন যেটা চিন্তা করতে হবে, ডোমেইন হোস্টিং আমরা কয় দিনের জন্য নিব? ফ্রিল্যান্সিংটা করতেছি, আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা কয় দিনের জন্য নিব? আমরা কয় দিনের জন্য ইউজ করবো এটা? একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, না লাইফ টাইম? হ্যাঁ, লাইফ টাইম। লাইফ টাইম। এখন এই জন্য আমাদেরকে কিছু জিনিস ডিসাইড করতে হবে শুরুতে। হ্যাঁ, কেনা যায় 1 বছরের জন্য, বাট পরবর্তীতে আমরা রিনিউ করে করে আমরা তো এটা অবশ্যই রেখে দিব, তাই না? যেমন আজকে আপনার ডোমেনটা আপনি কিনছেন, যেমন এই ডোমেনটা আমার কালকে যদি মেয়াদ শেষ হয়ে যায়, আমি কি এই ডোমেনটা ছেড়ে দিয়ে অন্য একটা ডোমেন রেজিস্টার করবো, নাকি এইটাই রেজিস্টার করবো আবার? হ্যাঁ, আগেরটাই রেজিস্টার করে নেওয়া এটাই লাগবে। রেজিস্টার করবো। এটা তো আমরা সবাই বুঝি। এখন এই জিনিসটা আমাকে এখন কিছু ডিসিশন নিতে হবে, যাতে করে আমি ফিউচারে সাফার না করি। কিভাবে সাফার করতে পারি? প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আমি যখন একটা ডোমেইন নিচ্ছি, এটা কোথা থেকে নিচ্ছি এইটা ফ্যাক্ট। কারণ ইন ফিউচারে এমন হইতে পারে ওই জায়গাটাতে আর ডোমেইনটা আমি রিনিউ করতে পারতেছি না, বা ওরা ট্রাস্টওয়ার্দি ছিল না, কোম্পানিটাই হাওয়া হয়ে গেছে, হয়তো বা দেখা গেল কম প্রাইসেই দিল আমাকে। বাট এইটা আমি এমন হইলো যে আমি ওদের সাথে পরিচয় নাই বা ওদেরকে আমি এত ভালো জানি না, কিছুদিন পর ওয়েবসাইটও লোড হচ্ছে না, গিয়ে দেখলাম ওদের ওয়েবসাইটও লোড হচ্ছে না, ওদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এরকম যদি হয়, এটা কিন্তু আপনার জন্য একটা হিউজ লস। একটা ডোমেইনকে অনেক কিছু করে র্যাঙ্কে আনতে হয়, এটা আপনার জন্য একটা অ্যাসেট। এইখান থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, এইখান থেকে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন, যেগুলো সবই হারাই যাবে যদি দেখা যায় ডোমেইনটা হারাই ফেলেন আপনি। এটা একটা ফ্যাক্ট গেল। দ্বিতীয় আর একটা ফ্যাক্ট হচ্ছে, আমরা অনেকেই সস্তায় প্রথম বছর পেয়ে এটা কিনি, পরবর্তী বছর সে কিন্তু নির্দিষ্ট করে দেয় না আপনার কাছ থেকে কত প্রাইস নেবে রিনিউ করার জন্য। প্রথম বছর হয়তো বা আপনি এটা 1,000, 2,000 বা 3,000 টাকা দিয়ে নিলেন। 1 বছর পর যখন আপনার ডোমেনটা এই পর্যায়ে আসবে, যেখান থেকে হয়তো বা দেখা যায় প্রতিনিয়ত আপনি ক্লায়েন্টের নক পান, ক্লায়েন্টদেরকে শেয়ার করছেন, এখানে আপনি অনেক কাজ করে রাখছেন, এই পর্যায়ে আসার পর যখন এটা এক্সপায়ার হয়ে যাবে আর আপনি রিনিউ করতে যাবেন, সে বুঝতে পারবে আপনার ডোমেইনের ভ্যালু কতটা, কারণ তারা সার্ভার ম্যানেজ করতেছে, তারা দেখতেই পারতেছে ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসে, সেখান থেকে কতটুকু বেনিফিটেড হচ্ছে। তখন যদি বলে এই ডোমেইনটা আপনাকে রিনিউ করতে হবে 10,000 টাকা দিয়ে, এখন আপনি বলেন এটা কি রিনিউ করবেন নাকি 10,000 টাকার জন্য ছেড়ে দিবেন? রিনিউ তো করতে হবে, কারণ এটা রিনিউ দিয়ে করতে হবে। বাট বেনিফিটেড দশ হাজার হচ্ছে। টাকা কি অর্থিত? 10,000 টাকা আপনার জন্য এটা অনেক বেশি হয়ে গেল না একটা ডোমেনের জন্য? জি হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ। এটা তো হ্যাঁ, 10,000 সেটাই। আমি উদাহরণ হিসেবে বললাম, আমার নিজের দেখা এর থেকে বেশি প্রাইস দিয়ে ডোমেন রিনিউ করতে হয়েছে, যে ডোমেনটার প্রাইস এত কোনোদিনও হওয়ার কথা না। তারা বলতেছে আমাদের হাই প্রাইস, আপনার 1 লাখও ডোমেনটাতে এই চাইতে পারে। প্রবলেম হয়েছে। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আমাদের কোড কমিউনিটির সাইডেও আমরা অনেক এরকম ফেস করছি, কারণ যখন আমাদের সার্ভার ছিল না, তখন দেখা গেছে আমরা এমন একটা জায়গা থেকে নিয়েছিলাম 2018-র দিকে, আমাদের অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে, আর অনেক হাই ডিমান্ড তাদের ছিল, ওইটা পে করে করে আমাদেরকে রিনিউ করতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে ওইখানে আমাদের একজন পরিচিত একজনের সাথে আমাদের পরিচয়, দেন উনি আমাদের রিলিজ করাইতে সাহায্য করছে, আর অনেক ঝামেলার বিষয় ছিল। আর আপনারা এই ঝামেলাটা তো অবশ্যই পড়তে চান না, রাইট? কিছু টাকা সেভ করতে গিয়ে।
তাই না? এইটা এই জন্য আমি হ্যাঁ আজকে ভাই। সতর্ক করে দিচ্ছি, আপনাকে এমন ভাবে ডিসিশন নিতে হবে যাতে করে রিনিউ প্রাইসটা আপনার কাছে ক্লিয়ার থাকে। রিনিউ প্রাইসটা যাতে এমন হয় যে প্রাইসে নিছি হয়তো ওই প্রাইস হবে বা কিছুটা বাড়তে পারে, রিনিউ প্রাইসে কিছুটা বাড়ে, বাট তারপরেও যদি পসিবল হয় প্রথম বছরও একটু বেশিও যদি নেয়, প্রথম বছর যদি দেখা যায় যে 5 টাকা নিল, পরবর্তী বছরে আমার কাছ থেকে হয়তো বা 5 টাকা দিয়ে আমি রিনিউ করলাম, বাট এমন এমন একটা জায়গা থেকে নিলাম প্রথম বছর 2 টাকা নিল, পরবর্তী বছর 20 টাকা নিল, তাহলে 2 বছর মিলে আমার কত হইলো? 22 টাকা। সো যেটা 10 টাকার থেকে ডবলেরও বেশি, রাইট? জি। এইটা আমাকে মাথায় রাখতে হবে, এটা একটা কমন ইস্যু। বিশেষ করে ফ্রিল্যান্সাররা যারা নতুন স্টার্ট করে এরা এটা অনেক অনেক বেশি ফেস করে। একটা ফ্রিল্যান্সারদের ওয়েবসাইট আটকাইলে ওদের অনেক লাভ, তার কাছে অনেক টাকা নেওয়া যায়, কারণ তারা জানে এই পোর্টফোলিওটার ভ্যালু তার কাছে কতটুকু। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ডোমেইনের প্রাইসটা প্রথম বছরে যাই হোক আমাকে যাতে পরবর্তী বছরে অগণিত প্রাইস না থাকে, মানে আমি জানি না প্রাইসটা কেমন, হিডেন কোনো প্রাইস না থাকে, আমি যাতে ক্লিয়ার হয়ে নেই আমাকে কত নিবে, অথবা এই সেম প্রাইসটাই নিবে বা কতটুকু বেশি নিতে পারে, এটা আমাকে যাতে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে ভাই, বলে দেয়। হোস্টিং কোম্পানির যে ওয়েবসাইট, ওনাদের ওয়েবসাইটে উল্লেখ করা থাকবে না যে না, সামনের বছরে রিনিউ কত? প্রাইস উল্লেখ করা থাকবে না। রিনিউ প্রাইসটা কিছু কিছু ওয়েবসাইটে উল্লেখ করা থাকে যেটার প্রাইস অনেক বেশি, ওখানেই দেখায়, দেখাবে ফার্স্ট ইয়ারে আপনাকে মান্থলি $2 করে পে করতে হবে এরকম দেখায়, হ্যাঁ। এট আচ্ছা। রিনিউ $43 পার মান্থ, যেটা খুবই ছোট করে কোনো একটা অংশে হয়তো বা লেখা থাকে ওদের টার্মস এন্ড কন্ডিশন বা কোথাও একটা। এন্ড ওইটা যদি আপনি হিসাব করেন এটা কিন্তু হিউজ একটা চার্জ, আমাকে $70 দিয়েও একটা ডোমেন রিনিউ করে দিতে হয়েছে এই ক্লায়েন্টকে কিছুদিন আগে। ওদের এটা তো জন্য অনেক হয়তো টাকা। বিষয়টা নর্মাল, $70 ওর কাছে বিষয় বিষয় না, কারণ ওইখান থেকে থাউজেন্ড থাউজেন্ড ডলার আসতেছে প্রতি মাসে, ওর জন্য ফাইন, বাট আমার জন্য দ্যাটস নট ফাইন, রাইট? এখন আমরা জি। এই বিপদটা তো পড়তে চাই না, আমি যদি প্রথমেই সচেতন থাকি আমি শুধু শুধু এই বিপদে পড়বো কেন? আর যখন আপনি 10,000 টাকা দিয়ে রিনিউ করলেন, এটার মানে কি বিপদ থেকে বেরোলেন না বিপদ আবার নতুন করে ঢুকলেন? নতুন করে ঢুকলাম। কারণ ও সুযোগটা পাইলো, রাইট? ও আবার বিভিন্ন জিনিস আপনাকে সার্ভিস চার্জ দেখাবে, এই এসি হচ্ছে এসএসএল গেছে, আপনাকে আমরা এসএসএল দিছিলাম, এসএসএল টা ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, এটা অ্যাক্টিভ করা যাবে না, আর এসএসএল ছাড়া আপনার সাইট অলমোস্ট ওয়ার্থলেস। তো আপনাকে কি করতে হবে, আবার এসএসএল এর জন্য দেখা যাবে ওরা আবার 3-4 গুণ চার্জ করবে এটাকে অ্যাক্টিভ করার জন্য, আবার কিছুদিন পর সাইড অফ করে দিয়ে বলবে সাইডে ভাইরাস টাইরাস কিছু একটা আছে, এটাকে স্ক্যান করতে হবে, স্ক্যানার অ্যাক্টিভ করার জন্য এত টাকা লাগবে। কারণ ও জানে আপনার জন্য এই ওয়েবসাইটের ভ্যালুটা কতটুকু। এই পর্যায়ে গিয়ে বিরক্ত হয়ে আপনি বলবেন আমার ওয়েবসাইট ট্রান্সফার করে দেন, তারা বলবে ট্রান্সফার করতে 20,000 টাকা লাগবে, বলতেই পারে। And আপনি তো তাদেরকে না করতে পারবেন না, কারণ আপনার এখানে কোথাও লেখা ছিল যে ট্রান্সফার করতে দিব? আপনার কোথাও দেখেন এরকম লেখা থাকে, দেখেন কখনো যারা ডোমেন হোস্টিং ইউজ করছেন? থাকে না কিন্তু। এখন ওইখানে কিন্তু আপনাকে আটকায় দেওয়ার একটা পসিবিলিটি আছে। বুঝতেছি প্রবলেম কোন কোন জায়গায়। জি, বুঝতে পারছি। জি এখন ভাইয়া। এই জিনিসগুলো আমাকে শুরুতেই ডিসাইড করতে হবে না? তাহলে দেখে শুনে সিদ্ধান্ত নিতে একে হবে। শুনে ডিসিশন নিতে হবে, রাইট? আচ্ছা। আর ডলার দিয়ে পে করতে হয় এরকম সাইট গুলাতে একটু প্রবলেম হচ্ছে কি, ডলার গুলার রেট অনেক ফ্ল্যাকচুয়েট করে, এন্ড ওরা নির্দিষ্ট করে দেয় না, দ্যাটস ওয়াই দেখা যায় যে ওদের ডলার একটু বাড়া মানে আমার কাছে অনেক বাড়া। যদি $15 বেড়ে যায়, জাস্ট পরবর্তী বছর যা প্রাইস ছিল তার থেকে $15 বাড়লো, আমার হিসাবে কিন্তু এটা অনেক বেশি, 1600-1700 টাকা, তাই না? তো ওইখানে ও $50 এক্সট্রা চার্জ করলে আমার জন্য প্রায় 5,500 টাকা, উইচ ইজ হিউজ একটা ডোমেনের জন্য আমার। এখন আমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে ডলার ডলার দিয়ে আমি পেমেন্ট করে নিতে পারবো, দ্যাট মিন এটা না যে এটা আমার জন্য সেফ। তো এই ক্ষেত্রে আমাকে একটু সতর্ক থাকবে, এটা জাস্ট আমরা সতর্ক করার জন্য আপনাদেরকে বলতেছি। এটা এমন যে আমরা না বললেও হয়তো, বাট আমাদের স্টুডেন্ট একটা সময় গিয়ে প্রবলেম গুলো আসবে আমাদের কাছে, মানে আমরা অনেক এরকম ইস্যু ফেস করি যে আমাদের কাছে বসে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার থাকে, কিছু কিছু ক্ষেত্রে কিছুই করার থাকে না, ঠিক আছে? কারণ তাদের টার্মস এন্ড কন্ডিশনে কোনো কোনো একটা জায়গা হয়তো ছোট করে তারা ওটা উল্লেখ করে রাখছিল, যেটা আপনি কোনোদিনও পড়েন না। এটা টার্মস এন্ড কন্ডিশন প্রায় 15 থেকে 20 হাজার ওয়ার্ডের হয়, এটা থেকে খুঁজে বের করা একটা ওয়ার্ড এবং সবগুলা জিনিস মন দিয়ে পড়া এটা কোনোদিন পসিবল হয় না, তাই না? এটা আমরা বুঝি। এখন পয়েন্ট হচ্ছে এটা গেল, তার পরবর্তীতে আরেকটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে, আমার ডোমেইনের সিকিউরিটিটা। এখন বলেন তো, একটা সাধারণ একটা ডোমেইন আর আমার এই ডোমেইনটা, এই দুইটার মধ্যে হ্যাকারদের নজরের পার্থক্য আছে না? জি ভাইয়া, আসবে। বুঝতেছেন জিনিসটা? এখন ওই যখন কি করবে, ও যখন আমার ওয়েবসাইটটা হ্যাক করতে পারবে আমার কাছ থেকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা নিতে পারবে, কারণ আমাকে এটা রিলিজ করাইতে হবে। বাট একটা সাধারণ ওয়েবসাইট সেম না। এখন আপনিও একটা পর্যায়ে এই পর্যায়ে তো যাবেন, তখন আপনার কি হবে, আপনার ওয়েবসাইটটা তারা বিভিন্নভাবে হ্যাক করতে যাবে, অনেক ধরনের কিছু একটা করতে যাবে আপনার ওয়েবসাইটে। এখন হ্যাক করার জন্য সর্বপ্রথম যে কাজটা, এই ডোমেনটা কোন ইমেল দিয়ে রেজিস্টার করা, এটা বের করতে হয়। এটা কি জানা আছে আপনাদের?
আপনি তো বুঝেন একটা অ্যাকাউন্টে ইমেলটা জানাটাই মোটামুটি দেখা যায় যে 40-50% হ্যাক করে ফেলার মতো, যখন একটা সেন্সিটিভ অ্যাকাউন্ট থাকে, তাই না? আর আপনার ফেসবুক কোন ইমেল দিয়ে খুলছেন এটা কি মানুষের কাছে শেয়ার করেন? আপনারা করেন? না না কেউ করে না। তো এটা তার থেকেও সেন্সিটিভ। আমরা কি করবো, একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটা এরকম ইনফরমেশন চেক করে যে এই ইনফরমেশন গুলো হ্যাকারদের কাছে অ্যাভেলেবেল কিনা। যেমন হুইজ.কম, এটাতে আমি যদি যাই, এখানে একটা ফিল্ড আছে, এটা না, বড়টা না, এই যে ছোট একটা ফিল্ড আছে, এখানে কোনো ডোমেইন লিখে যদি আপনি সার্চ করেন, আপনি দেখতে পারবেন এটার ইনফরমেশন। এটা একটা ডোমেইন কোন একজনের, সার্চ করতে করতে ওদিন পাইলাম। এই ডোমেনটা ইনফরমেশন কিছু এখানে আছে যেটা বেসিক, এটা জানলে কোনো সমস্যা নেই। এইখানে রেজিস্টার কন্টাক্ট একটা অপশন আছে। এই ডোমেনটা কে রেজিস্টার করছে, তার নাম কি দেখেন তো, দেখা যায় কিনা। এমডি যায়। বাদশা। কোন সার্ভার থেকে করছে দেখা যায়? দেখা জি যাচ্ছে। ভাইয়া। আচ্ছা, এই যে এই লোকটা করছে এটা, তার লোকেশনটা কি দেখতে পাচ্ছেন? জি, সব দেখা যাচ্ছে। ইনফরমেশনই আছে। হ্যাঁ, তার মোবাইল নাম্বার সবকিছুই পাইছেন? আছে। মোস্ট ইম্পর্টেন্টলি সে কি দিয়ে এটা করছে, জিমেলটা পাই গেছেন না? এটা কোন জিমেইলে রেজিস্টার করে, একটা জিমেল পাওয়া হ্যাঁ, কতটুকু ডেঞ্জারাস আপনি চিন্তা করতে পারেন। বুঝতে পারছি? এখন আপনার চিন্তা হইতে পারে তাহলে এটা যদি সব ওয়েবসাইটে পাওয়া যায় কেমনে হবে, দেখি তো আমাদের ওয়েবসাইট গুলোতে পাওয়া যায় কিনা। আমাদের ওয়েবসাইটে যদি পাওয়া যায় তাহলে তো সিকিউরিটির আর কি হলো, সিকিউরিটিতে লাভ নাই। দেখেন তো পাওয়া যাচ্ছে কিনা, কে রেজিস্টার করছে। ডোমেইনের অ্যাডমিন, কর্পোরেশন হুইজ কর্পোরেশন, বুঝতেছেন? ইনফরমেশন পোস্টাল কোড 00, ফোন নাম্বার, এটা মেইন ডোমেইন অথরাইজের যে কোম্পানি, যেটা মানে পুরো ওয়ার্ল্ডের সকল ডোমেইনটা যাদের অথরাইজ করে মূল কোম্পানি যেটা, সেই নাম্বারটা। এন্ড ইমেলটা দেখেন তো, কোনো আমার কোনো ইমেল সে শেয়ার করছে? বুঝছেন কি? জি। এই যে ইমেলটা কি জি দেখছেন, ভাইয়া। হুইজ প্রাইভেসি, এইটাকে বলা হচ্ছে হুইজ হাইড সিকিউরিটি। এই যেখানে দেখেন কোনোখানেই আমার কোনো ইনফরমেশন সে শেয়ার করবে না, কোনোভাবেই না, বা সে বের করতে পারবে না। এখন এটা ভালো হইলো না আগেরটা ভালো? এটা ভালো। হ্যাঁ, এটাকে এটা বলে ভালো হইলো। ওই সাইট সিকিউরিটি। এই সিকিউরিটিটা আমাদেরকে এনশিওর করতে হবে, যেটা ম্যাক্সিমাম জায়গাতেই নাই। কারণ এটা যেহেতু একটা পেইড সার্ভিস, বেশিরভাগ মানুষই যদি এটা স্কিপ করাইতে পারে তাহলেই কিন্তু অনেক বিষয় থাকে। তো আমরা অনেক সময় মনে করি ব্র্যান্ডের একটা জিনিস আর ওই জিনিস দুইটা তো সেম জিনিসই, আমরা ওইটাই নেই। কারণ ওইটা নিলে, কারণ এই দুইটার মধ্যে কোয়ালিটির তো পার্থক্য অবশ্যই আছে, না হলে তো আর ওটা এমনিতেই ব্র্যান্ড হয়ে যায় না। আপনি কালকে একটা অর্গানাইজেশন করলেন, দাম অনেক বাড়াই দিলেন আর বললেন ব্র্যান্ড হিসেবে ঘোষণা দিলেন, তাহলে কি আপনি ব্র্যান্ড হয়ে যাবেন? তাহলে কি অ্যাপেলের পরে পাইনাপেল কোম্পানি বের হয়ে যেত না? অ্যাপেল অবশ্যই কোয়ালিটি প্রোভাইড করে দেখেই তো ওদের সার্ভিসটা ব্র্যান্ড হিসেবে মানুষের কাছে পরিচিত হয়েছে, তাই না? বুঝতেছেন? লাইক বাটা, আচ্ছা বাটা কি জি, আসলে জাস্ট নাম দেখে বাটা, নাকি ওদের কোয়ালিটিও আছে? কোয়ালিটিও আছে। আছে না? কোয়ালিটি মেনটেন। কোয়ালিটি মেনটেন করে, দ্যাটস ওয়াই দে আর ব্র্যান্ড। এইখানেও এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে, একটা মিনিট। ওকে, আমার কথা শোনা যায়? জি, শোনা যাচ্ছে। জি। ওকে, আচ্ছা। তো এটা তো বুঝতে পারছি তাই না, হুইসের সিকিউরিটিটা কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখন এই হুইসাইড সিকিউরিটির যে বিষয়টাই আমরা বললাম, যে কিছু কিছু হিডেন এমন এমন জিনিস থাকে, কোয়ালিটির এমন এমন ব্যাপার থাকে, আমরা হয়তো জানি না, মনে করি প্রাইসটা কেমন, যে প্রাইসটা এত বেশি কেন, তার থেকে ওইটা থেকে নেই, শুধু শুধু প্রাইস বেশি দিবে কেন। বাট এখানে কোয়ালিটির ব্যাপার আছে, ভেতরে হিডেন অনেক জিনিসপত্র। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনার স্মার্ট এনাফ এই জিনিসগুলো বুঝেন, আমি জাস্ট আপনাদেরকে টাস্ক দিয়ে দিচ্ছি কোথায় কোথায় চেক করতে হবে। সো এটা আমরা বুঝতে পারলাম। তাহলে ডোমেইন নেমটা আমাদেরকে বুঝতে হবে,
ব্র্যান্ডিং নেমের উপর নিব, .com ডোমেইন চুজ করব। এন্ড আমাদের এখানে রিনিউ চার্জটাতে কোনো ঝামেলা করবে কিনা, ট্রান্সফার করতে দিবে কিনা, এন্ড আমার ডোমেনটার 2 সাইড সিকিউরিটি তারা দিবে কিনা, এই জিনিসগুলো আমরা ইনশিওর করে নিব। বুঝছি সবাই? জি জি ভাইয়া। ওকে, ডোমেইনের পার্টটা এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেন মুভ অন টু নেক্সট, যে আমাদের পরবর্তী যে বিষয়টা আসবে সেটা হচ্ছে হোস্টিং। হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে, ডোমেনটা হচ্ছে নাম, যেটা ওয়েবসাইটটা মানুষ লোড করবে, যেই নামটা দিয়ে সার্চ করবে। আর হোস্টিংটা হচ্ছে যেইখানে আমার ওয়েবসাইটটা হোস্ট করা থাকবে, যেইখানে আমার ওয়েবসাইটের সকল ফাইলগুলো থাকবে, যেইখানে আমি কাজগুলো করবো, যেই সফটওয়্যার আমার ওয়েবসাইটটাকে ওয়েবসাইট হিসেবে মানুষের কাছে প্রদর্শন করবে। যেমন আমরা মনে করি সার্ভার, সার্ভারের নামের সাথে তো আমরা পরিচিত, তাই না? জি। জি। সার্ভার জিনিসটা কি আমরা একটু বুঝতে চাই। সার্ভার হচ্ছে কোন একটা ওয়েবসাইটের জন্য যে সার্ভার গুলো রেডি করা হয়, এরকম বিশাল একটা রুমের মধ্যে একদম দেখা যায় টেম্পারেচার অনেক কম করে রাখে, দেখা যায় নিয়ার জিরো টেম্পারেচার রাখে। এন্ড ওই মানে ঠান্ডা যাতে থাকে, গরম হয়ে যাতে কোনো প্রবলেম তৈরি না হয়। এন্ড এইখানে লক্ষ লক্ষ জিবি ফাইল যাতে স্টোর করা যায়, এরকম কম্পিউটার তারা সেট আপ করে, সুপার কম্পিউটার নাম শুনছি আমরা এরকম। এখন এইখানে কি করে, এই জিনিসগুলা এইখানে ওয়েবসাইট গুলা হোস্ট করে। এখন এত বড় একটা সার্ভার তো আমাদের জন্য সেট আপ করাটা পসিবল না, তাই না? এই সার্ভারটা থেকে আমরা কি করি, একটা স্পেসিফিক একটা পার্ট আমরা পারচেস করি। ধরেন এই পার্টটা পারচেস করলাম, যেটা ধরেন ধরে নিলাম 5 জিবি, এতটুকু আমি পারচেস করলাম। এই পুরো জিনিসটা সার্ভার, আর এইখানে এতটুকু জায়গা আমি আমার ওয়েবসাইটটাকে হোস্ট করার জন্য নিলাম। তাহলে এইটুকু জায়গার জায়গা কি আমার জন্য? এটা কি যেখানে আমি ওয়েবসাইট হোস্ট করি, এটা কি? সার্ভার। হ্যাঁ, এই পুরাটা সার্ভার, বাট যেখানে ওয়েবসাইটটা হোস্ট করি সেটা হোস্টিং। ঠিক। বুঝতে পারছি? হোস্টিং জি জি। রেন্ট জি সো এই সার্ভার যাদের আছে তারা হোস্টিং প্রোভাইডার, যারা হোস্টিং প্রোভাইড করে, তাই না? আপনাকে হয়তো বা কোনো একটা পার্সিয়াল পার্ট তারা দেয় ইউজ করার জন্য। আর এই কম্পিউটারটা 24 ঘন্টায় অন থাকে, কখনো এটা অফ করা হয় না, যাতে করে সবসময় ওয়েবসাইট লাইভ থাকে। সার্ভার ডাউন মানে এই কম্পিউটারটা কোনোভাবে অফ হয়েছে বা কাজ করতেছে না বা কানেক্ট করা যাচ্ছে না, তখন আমাদের ওয়েবসাইট লোড হয় না, আমরা দেখি। আরো অনেক কাজ থাকে, অনেক বিষয় থাকে। এটা হচ্ছে গেল। এখন এই হোস্টিংটা আমাদের কতটুকু জায়গা লাগবে, তাই না, ওয়েবসাইটটাতে হোস্ট করবো? কারণ একটা কম্পিউটার আমরা কিনলাম, আমাদের কম্পিউটারের মেমোরি যদি হইতো 5 জিবি, তাহলে কি আমাদের কম্পিউটার চলতো? না না ভাইয়া। আমাদের অ্যাটলিস্ট 120 জিবি বা 256 জিবি এরকম দরকার হয়, তাই না? বা অনেকের 500 জিবি, অনেকের 1 টেরাবাইটও আছে। এখন আমাদের আসলে ওয়েবসাইটের জন্য কতটুকু লাগবে? আমাদের ওয়েবসাইট গুলো যদি আমরা ধরি, একটা নর্মাল ওয়েবসাইট করতে আমাদের 300 থেকে 350 এমবির মতন খরচ হয়, বা 250 এমবিতেও হয় অনেক সময়। একটা মাঝারি মানের ওয়েবসাইট করতে গেলে আমার 400 থেকে 500 এমবি খরচ হয়, এবং বড় একটা ওয়েবসাইট করতে গেলে অলমোস্ট নিয়ার 1 জিবির মতোই লেগে যায়, বা একটু কম লাগে, 600-700 এমবির মতন লাগে। এখন আমরা যে প্র্যাকটিস গুলো করবো, এগুলা মোটামুটি নর্মাল ওয়েবসাইটই হবে, এমন না যে অনেক বড় বড় ওয়েবসাইট হবে। সো নর্মাল ওয়েবসাইট হলে ধরে নিলাম 300 এমবি করে বা এরকম হবে। এখন 1 জিবি যদি আমি একটা হোস্টিং নিই, আমি কয়টা সাইট করতে পারতেছি? ভাইয়া 3টা করা যাবে যদি 300 এমবি করে যায়। 3টার মতন করা যাবে, তাই না? বা কিছু কিছু ক্ষেত্রে 4টাও হয়তো করতে পারবে, জায়গা বুঝে। এখন সেই ক্ষেত্রে আমার এটা দিয়ে চলবে কিনা? চলবে। আমি একটা অ্যাসাইনমেন্ট করবো, আমি যদি, আমাদের তো প্রত্যেকটা ক্লাসে এখন একটা করে অ্যাসাইনমেন্ট যাবে। এখন এইগুলো যদি প্র্যাকটিস আমরা করব, সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কি করব, একটা 2টা 3 নম্বর অ্যাসাইনমেন্টটা করলাম, দেন আমার ওই যে প্রথম যে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছিলাম ওইটার মার্কস তো সে পর্যন্ত দিয়ে দিবে, ওইটা ডিলিট করে আমি আবার একটা অ্যাসাইনমেন্ট করতে পারবো, উইচ ইজ ফাইন, এইভাবেও মেনটেন করা যায়। বাট আপনি মনে করতে পারেন না, আমার তো ওয়েবসাইট গুলো আসলে পোর্টফোলিও, আমি যা করতেছি এগুলো তো আমার পোর্টফোলিও হিসেবে রেডি থাকবে, আমি মার্কেটে গিয়ে এগুলো অ্যানালিসিস বা এগুলো ইউজ করতে পারবো, ক্লায়েন্টকে দেখাইতে পারবো, আমি ডিলিট করবো না, আমি স্টোর করে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি হয়তো বা একটু স্টোরেজ বাড়াই নিতে পারেন, যেটাই ওয়াইজ ডিসিশন হবে। সেক্ষেত্রে হয়তো 2 জিবি যদি নেন, আপনি ওখানে সেরকম ছয়টা 7টা বা একটু বড় সাইজ হলে 500 মতো সাইট আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে যে স্টেটটা ইম্পর্টেন্ট ওটা দেখে বাকিগুলো ডিলিট করে করে অ্যাসাইনমেন্ট করতে হবে। আর যদি মনে করেন না, পুরো কোর্সের যে হিস্ট্রিটা আমার কাছে থাকবে, এন্ড আমি এইগুলোকে পোর্টফোলিও হিসেবে স্টোর করবো, আমিও পাশাপাশি কিছু প্র্যাকটিস করবো, কিছু ক্লায়েন্টের কাজ পেলে আমার সাইডে করে দেন, ক্লায়েন্টের সাইডে তুলে দিব, যে ক্ষেত্রে ক্লায়েন্ট অনেক সময় এটার জন্য খুশি হয়। তো এটা যদি করি আমরা, সেক্ষেত্রে 5 জিবি নিতে পারি ফাইলটা। বুঝতে পারছি স্টোরেজের বিষয়টা? আমি এই ওয়েবসাইটটা জি ভাইয়া। দেখাচ্ছি বলে যে এইখান থেকে নিতে বলতেছি তা না, এটা কোডম্যানবিডির নিজস্ব ওয়েবসাইট, এইখান থেকে নিতে হবে। নট লাইক দ্যাট, আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে ওয়ে গুলো দেখাচ্ছি, আপনাদেরকে কি কি বিষয় মাথায় রাখতে হবে।
এই বিষয়গুলো যেখানেই পাবেন আপনি ওখানে কমে পান, যেখানেই পান, বা সবগুলো রিকোয়ারমেন্ট যদি আপনার মনে হয় যে ওইখানে ভালো হবে, আমার জন্য সুবিধা হবে, কমে পাচ্ছেন, যে কোনো জায়গা থেকে নিতে পারেন, আমাদের কাছ থেকে বা আমাদের এন্ড থেকে কোনো প্রবলেম নাই। সো এটা ক্লিয়ার থাকে। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এসএসএল। এসএসএল জিনিসটা কি? এসএসএল হচ্ছে ওয়েবসাইটের সিকিউরিটি। সিকিউরিটি কেমন? যেমন এই ওয়েবসাইটটা যদি আমি এখানে ক্লিক করি, আমাকে একটা জিনিস দেখাবে, কানেকশন ইজ সিকিউর। এই ওয়েবসাইটটার ক্ষেত্রেও সেম। কিছু কিছু ওয়েবসাইট আপনি দেখবেন নট সিকিউর দেখায়, দেখেন এরকম, দেখছেন আপনারা? হ্যাঁ ভাইয়া। এখন জি এরকম একটা ওয়েবসাইট যদি ক্লায়েন্ট দেখে, ক্লায়েন্ট কি এইটাতে ওয়েবসাইটে বেশিক্ষণ থাকবে? না, বা বের এটা হয়ে যাবে। র্যাঙ্কেও আসবে না, তাই না? এখন এটাকে কি বলে? এটা বলে এসএসএল। এসএসএল কি? এসএসএল টা হচ্ছে একটা সিকিউরিটি লাইসেন্স কেনা, যাতে করে তারা চেক করে করে সব সময় দেখবে আপনার ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা, তাহলে সিকিউরিটি ভেরিফিকেশন দিবে, যেমন আমাদের এই ওয়েবসাইট গুলো ভেরিফাই সিকিউরিটি। এটা বলে এসএসএল। এসএসএল একটা প্রিমিয়াম সার্ভিস, এটার জন্য $2 থেকে $3 মতন চার্জ পড়ে। এটা আলাদা পারচেস করে হোস্টিং অ্যাড করতে হয়, বাট এইটা আলাদা পারচেস করে হোস্টিং অ্যাড করা একটা ঝামেলার বিষয়, কারণ আলাদা আপনি হোস্টিং দিলেন, এসএসএল টা আলাদা নিলেন, দেখা যায় অনেক সময় কানেকশনের বা অনেক ধরনের ঝামেলা তৈরি হইতে পারে। সো এইটা আপনি যদি অ্যাভয়েড করতে চান, তাহলে অবশ্যই আপনাদের জন্য রেকমেন্ডেড হচ্ছে এসএসএল টা, যাতে আপনার প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকে, সেটা যদি পেইডও হয় বা এটার সাথে যদি ফ্রিতে দেয় তাহলে তো ভালোই। বুঝতে পারছি? আমার কথাগুলো কি জি কঠিন লাগতেছে না বুঝতেছি সবাই? আর এই ক্লাসটা এখনই ভাইয়া, নিচ্ছি কারণ বুঝতে পারলাম। এইটার উপরেই বাকি ক্লাসগুলো যাবে, কারণ কম্পিউটার কিভাবে ইউজ করতে হয় এটা না জেনে যদি ফ্রিল্যান্সিং শুরু করি তাহলে যেমন হবে না, এরকম ওয়েবের কাজ করতে গেলে আগে ডোমেন হোস্টিং সিপ্যানেল না বুঝলে কিন্তু আমরা কাজই করতে পারবো না, তাই না? আচ্ছা। আচ্ছা ভাইয়া, একটা ব্যাপার একটু জানতে হ্যাঁ, চাই। হ্যাঁ। সেটা হচ্ছে এই যে যেমন 1800 টাকায় 1 জিবি ওয়েব স্পেস এটা আছে, হুম, হুম। আবার 2300 টাকায় হচ্ছে 2 জিবি ওয়েব স্পেস। তো সাপোজ যে কোনো একটা ক্লায়েন্ট বা আমরা হচ্ছে নিজেদের কাজের জন্য যদি ফার্স্টে যে 1 জিবির যে প্যাক যেটা আছে যে হুম, 1800 টাকা পার ইয়ার, হ্যাঁ, এটা যদি পারচেস করা হয়, তো পরবর্তীতে যদি আমি আমার কাজগুলো দেখা গেছে যে আমার বাড়তেছে, আমি চাচ্ছি না ডিলিট করার জন্য, আমার স্পেসটা বাড়ানো দরকার, তো হ্যাঁ। সেটা কি আসলে কিভাবে, মানে এই ব্যাপারটা আচ্ছা, একটু কাইন্ডলি সেক্ষেত্রে আপনাকে এক্সপ্লেন। নেক্সট প্যাকেজে যাইতে হবে, যেটা ডোমেন হোস্টিং এর ক্ষেত্রে এটা একটু কমপ্লেক্স প্রসেস, যে 2 জিবি প্যাকেজে গেলে 2 জিবির পুরো পেমেন্টটা করে দেন ওটাতে মুভ করতে হয়। এটা একটা বিষয়টা একটু কেমন কেমন, তাই না? তো আমাদের দিক থেকে আমরা স্টুডেন্টদের জন্য এটা অ্যালাউ করি, যে স্টুডেন্টরা ধরেন একটা প্যাকেজ নিল, লাইক ধরে নিচ্ছি 2 জিবির প্যাকেজটা নিল, তাই না? এখন সে চাচ্ছে হ্যাঁ ভাই। 3 জিবি করতে, তো 3 জিবি করতে গেলে তাকে 2800 টাকা খরচ করতে হবে, বাট আমরা ওইভাবে না ধরে আমরা কি করি, 2 জিবির যে প্যাকেজটা আছে, এই 2 জিবির প্যাকেজটা যার নেওয়া আছে সে যদি 3 জিবি নিতে চায়, এই দুইটার মধ্যে যে প্রাইজের যে পার্থক্যটা 500 টাকা, এই 500 টাকা পেমেন্ট করলে আমরা জাস্ট তাকে 1 জিবি বাড়াই দিই। এটা আমরা স্টুডেন্টদের জন্য অ্যালাউ করি, বাট হোস্টিং এর ক্ষেত্রে এটা হবে না। দেখা যাবে $30 প্যাকেজে আছেন আপনি, $45 প্যাকেজে যাইতে চাচ্ছেন, আপনাকে পুরো $45 পেমেন্ট করে ওই প্যাকেজে যাইতে হবে, এবং তারপরেও বহুত ঝামেলা করতে হবে, ওদেরকে সময় দিতে হবে 72 আওয়ার্স, হ্যান ত্যান বলতে। ঠিক আছে, বাট আমরা স্টুডেন্টদের জন্য এটা ইজি করে দিছি, যাতে করে তারা এইরকম যদি প্রবলেমে পড়ে বাড়াই নিতে পারে। জি এরকম ভাইয়া, বুঝতে পারলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে free.com ডোমেইন রেজিস্টার। তার মানে আমরা বুঝতে পারতেছি এই প্যাকেজের সাথে আমরা একটা .com ডোমেইনও পেয়ে যাবো। এখন এটা কেন ইম্পর্টেন্ট? দেখেন, আপনি একটা ডোমেইন কিনলেন এক জায়গা থেকে, যেখানে ডোমেইনটা সস্তা, ধরে নিচ্ছি 1200-1300 টাকায় আপনি একটা ডোমেইন পেয়ে গেছেন সস্তা, সেটা আপনি কিনলেন। আবার একটা জায়গাতে আপনি হোস্টিং পেয়ে গেছেন, হয়তো বা আপনি একটা হোস্টিং পেয়ে গেছেন 1500 টাকায়, আপনি 5 জিবি পেয়ে গেছেন, তাহলে দুইটা মিলে আপনি দেখলেন যে ওইটা আপনার জন্য সুবিধা হয়, তাই না? এখান থেকে হোস্টিং নিলাম আর এখান থেকে ডোমেইন নিলাম নিলাম নেওয়ার পরে আমি সামহাউ অনেক টিউটোরিয়াল বা কিছু একটা দেখে এটা কানেক্ট করে ফেললাম, কানেক্ট হইলো, ওয়েবসাইটও রান করতেছে, হঠাৎ করে ওয়েবসাইটটা বন্ধ হইলো। এখন আমি কার কাছে যাব এটা সলিউশন করার জন্য? যে জায়গা থেকে ওয়েবসাইট পারচেস করলাম তাদের সাথে কন্ট্যাক্ট করবো। ওকে, আমি দুই তো জায়গাতে ডোমেইনটা কন্ট্যাক্ট করতে এক হবে জায়গা ভাইয়া। থেকে নিছি, হোস্টিংটা আরেক জায়গা থেকে নিছি, কাকে আগে নক দিব? সেটা একটু হোস্টিং ঝামেলা বাঁধছে, বুঝতেছি কোম্পানিকে তাই না। না? বলতে হবে আগে যে একটু আমি ঝামেলা হয়েছে কোথায়। হ্যাঁ, না? হ্যাঁ, এখন ডোমেইন হ্যাঁ ভাইয়া। প্রোভাইডারের কাছে গেলাম, ডোমেইন প্রোভাইডারে গেলাম, সাইট তো বন্ধ, একটু ঠিক করে দেন তো। সে বললো আচ্ছা, চেক করে দেখতেছি, সবকিছু তো ঠিকই আছে, না ডোমেইনে কোনো প্রবলেম নাই, হোস্টিং প্রোভাইডারের কাছে যান। হোস্টিং প্রোভাইডারের কাছে গেলেন, হোস্টিং প্রোভাইডার এক্স্যাক্টলি এই কথাটাই বললো। এখন আপনি কি করবেন?
সে বললো যে হ্যাঁ, তবে তো ডোমেইনে ঝামেলা প্রবলেম, নেই। এটা হোস্টিং এ কোনো প্রবলেম নেই, আমাদের হোস্টিং ঠিক আছে। আর কাকে ধরবেন আমাকে একটু আইডিয়া দেন তো। এটা এই উদাহরণটা কেন দিলাম, এই উদাহরণটা একটা কমন আমাদের স্টুডেন্টদের সাথে হয়, এই ব্যাচেও হবে। সো এটা কি সমাধান আছে আসলে আপনাদের কাছে? হ্যাঁ, এমনটা হলে সাফারার হইতে হবে, এছাড়া আর তো মনে হয় না কোনো ওয়ে তো আছে। এইখানে আমার টাকা সেভ করাটা কি ওয়াইজ হয়েছে নাকি বোকামি হয়েছে? হ্যাঁ, এখানে তো বোকামি বোকামি করে হয়েছে। ভুক্তভোগী হওয়া হয়ে বোকামি গেছে। হয়ে গেছে। বুঝতে পারছি আমরা সবাই তাহলে, তাই না? So, এই জিনিসগুলো আমাকে একটু ওয়াইজলি ডিসিশন নিতে হবে যে আমি যেটা করতেছি ইন ফিউচার এটার জন্য আমি কি আসলে সাফার করবো কিনা, বা আমার কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা আদৌ। ওকে। সো জাস্ট সস্তায় সবসময় ভালো না, তাই বলে এমন বলতেছি না এক্সাক্ট আপনি সব সার্ভিস পাইলেন সস্তা হলে তাও নিলেন না আপনি, বিষয়টা তা না, আপনি নিশ্চয়ই সস্তা হলে অবশ্যই নেওয়া উচিত, বাট সস্তা করতে গিয়ে আবার যাতে প্রবলেমে না পড়ি। তাহলে এক জায়গায় থেকে নিলে কি হবে, আমার সাইডে প্রবলেম, ভাই এটা তো ডোমেইন ইস্যু, হ্যাঁ ডোমেইন আপনাদের কাছ থেকেই নেওয়া, এখন তো সলিউশন করতে বাধ্য, রাইট? তো এইখানে আমার জি ক্লিয়ার হ্যাঁ। হয়ে গেল, আমি আর প্রবলেমের মধ্যে থাকলাম। আচ্ছা, এই সেম বিষয়টা কাজ করবে আপনার ওই পরবর্তী ওই এসএসএল এর সাথেও। এসএসএল টাও যদি আমরা আলাদা পারচেস করি, ওই সেম প্রবলেম দেখা যাবে, এসএসএল সাইডে অ্যাক্টিভ হয় না, কাজ করে না এসএসএল ঠিক মতন। ওই বললে বলবে যে হোস্টিং এ প্রবলেম, এসএসএল তো ঠিকই আছে, এসএসএল ওয়ালা বলবে এই কথা, আবার হোস্টিং ওয়ালা যে বলবে ধরো এসএসএল এর কিন্তু প্রবলেম হয়, আমাদের কি হোস্টিং এ কোনো প্রবলেম হয়, এসএসএল ঠিক থাকলে ঠিকই অ্যাক্টিভ হয়ে যেত। এই একটা ঝামেলা, এই ঝামেলাগুলো কমন, এই জন্যই আমরা বলতে পারতেছি, তাই না? এগুলো তো আমরা কোনো বই পড়ে শিখি নাই, এগুলো স্টুডেন্টদের কাছ থেকে আমাদের কাছে প্রবলেম আসছে, দেন ওগুলো আমরা মনে রাখছি যে হ্যাঁ এই ধরনের প্রবলেম হইতে পারে, পরবর্তী ব্যাচের স্টুডেন্টদেরকে সতর্ক করতে হবে। আচ্ছা, তারপরে যে জিনিসটা আছে আনলিমিটেড ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ জিনিসটা কি? ব্যান্ডউইথ আনলিমিটেড দেওয়াটা সো টাফ, কারণ ব্যান্ডউইথের বিষয়টা একটু সেন্সিটিভ। ব্যান্ডউইথ হচ্ছে আপনার সার্ভার কি পরিমাণ কষ্ট করতেছে ওয়েবসাইটটা মানুষের কাছে পাঠাইতে। এখন একটা ওয়েবসাইটে প্রতিদিন 100 করে মানুষ আসে, এর কাছে ওয়েবসাইটটা দেখাইতে বা এই ওয়েবসাইটটা হোস্টিং এ হোস্ট করে রাখতে সার্ভারের বেশি কষ্ট হবে, নাকি যে ওয়েবসাইটটা প্রতিদিন 10,000 করে মানুষ ভিজিট করে ওই ওয়েবসাইটটা সার্ভারের জন্য বেশি কষ্ট হবে বলো? ভাই, বেশি ভিজিটর যে ওয়েবসাইটে ওইটার সমস্যা ওইটার হবে। জন্য সার্ভারের একটু বেশি ফেস করবে ইস্যু, সার্ভারের রিসোর্স বেশি খরচ হবে, তাই না? তাই জি সার্ভারের ভাইয়া। রিসোর্সের একটা লিমিটেশন আছে, এটাকে বলে ব্যান্ডউইথ। ওই রিসোর্সটা দেখা যায় প্রিমিয়াম, ওকে, ওইটা পারচেস করতে হয়। এখন এই রিসোর্সটা কি ক্ষেত্রে হয়, এটা এটা যদি দেখা যায় শেষ হয়ে যায়, সাইটটা ডাউন হয়ে যায়। হয়তো 2 জিবি রিসোর্স দিল আপনাকে, ব্যান্ডউইথ দিল 2 জিবি, আপনার সার্ভারটা হয়তো বা 2 জিবি রিসোর্স নিয়ে 500 জন মানুষের কাছে সাইটটা দেখাইতে পারবে। তো 500 জন মানুষের কাছে সাইটটা দেখানো শেষ করলো, 500 জন মানুষের কাছে সাইটটা দেখানোর পরই সাইটটা অফ হয়ে থাকবে ওই মান্থের জন্য, একটা ক্যালেন্ডার মান্থে ওই লিমিটটা থাকে। তো পরবর্তী, আমার কথা শোনা যায়? কথা শোনা যায়? ডিসকানেক্টেড হয়ে গেছিল হয়তো জুম। জি ভাইয়া, শোনা যায়। ওকে, সো ব্যান্ডউইথটা মাঝখানে বুঝছি। ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, ব্যান্ডউইথটা কি ক্লিয়ার সবার? জি ভাইয়া, বুঝতে পারলাম। সো এটাও আমাদেরকে বুঝতে হবে কতটুকু আমাদেরকে দিচ্ছে, কি পরিমাণ ভিজিটর, এগুলো ক্লিয়ার হয়ে নিবেন। এগুলো অনেক সময় নোটে থাকে না ওদের ওয়েবসাইটে লিস্ট করা, বাট আমরা হয়তো বা খেয়ালও করি না যে এত কিছু কি খেয়াল করবো, 1500 টাকা বা দেখা যাচ্ছে 3,000 টাকায় 50 জিবি হোস্টিং দিছে আমাকে, এই খুশিতে আমরা নিয়ে নেই, এটা অনেকেই করে। And আপনারা আজকে হোস্টিং এর ক্লাস করতেছেন না, ফেসবুক তো গুপ্তচর, সেই সাউন্ড গুলো শুনে যারা আমরা চাইনিজ ফোন গুলো ইউজ করি তাদেরকে দেখবেন হোস্টিং এর অ্যাড দেখাচ্ছে, 1500 টাকায় 10 জিবি হোস্টিং সহ ডোমেন দিলেন, XYZ ডোমেন দিয়ে দিবে আপনাকে একটা, আর দেখা যাবে 10 জিবি হোস্টিং দিবে। তো সেক্ষেত্রেও কিছু বিষয় আছে, একটু পরে আমি শেয়ার করতেছি 10 জিবি কিভাবে দেওয়া সম্ভব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিষয়গুলা গেল, যে আমরা কি কি বিষয় দেখবো। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডাটাবেস, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হচ্ছে ডাটাবেস। এটাকে কেন আমি ইম্পর্টেন্ট বলতেছি, দেখেন ডাটাবেজ আসলে কি। ডাটাবেজ ধরতে পারেন ওয়েবসাইটের মস্তিষ্ক। যেমন একটা ওয়েবসাইট একটা ডাটাবেজের উপরে থাকে, ওকে, একটা ওয়েবসাইট একটা ডাটাবেজের উপর। এখন কিভাবে এটা,
আচ্ছা, ধরেন একটা চেয়ারে একজন মানুষ বসতে পারবে। হ্যাঁ, তিনটা চেয়ার আছে, মানুষ আছে 30 জন। কয়জন মানুষ বসতে পারবে? 3 জন বসতে পারবে। তিনজন বসতে তিনজন পারবে। মানুষ বসতে পারবে। আচ্ছা, এখন একটা রুমে চেয়ার জায়গা হয় 50টা, মানুষও আছে 50টা, বাট চেয়ার আছে 10টা। আমি টোটাল কয়জন মানুষকে বসতে দিতে পারবো চেয়ারে? 10টাতে বসতে দিতে পারবেন, আর হচ্ছে হ্যাঁ, বাকি বাট জন আমার হারায় থাকবে। রুমটা তো অনেক বড় ছিল, আমি বাকিদেরকে বসতে দিতে পারলাম না কেন? এত বড় রুম থাকতো। হ্যাঁ, চেয়ার সংকটের জন্য পারেন নাই। চেয়ার সংকট এই জন্য পারিনি। এখন এই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা ওয়েবসাইট আমি চাইলেই হয়তো বা নিতে পারি, আমাকে অনেক কিছু দিতে পারে, 50 জিবি জায়গা দিতে পারে, বাট যদি বলে, এইটা যদি না বলে ডাটাবেস কয়টা, ডাটাবেস দিয়ে দিল 3টা বা 2টা, 50 জিবি জায়গা থেকে আমার লাভ নাই, আমি ওয়েবসাইট ওই 2টাই করতে পারবো। এখন আপনি চিন্তা করেন, তাহলে কি এটা ধোঁকাবাজি? কেন আমাকে দুইটা ডাটাবেস দিয়ে 50 জিবি দিবে না? কারো কারো জন্য একটা ওয়েবসাইটও 30-40 জিবি হইতে পারে, বিশাল বড় ওয়েবসাইট করবে, ধরেন দারাজ.কম এর মতন ওয়েবসাইট করবে, তার জন্য তো ডাটাবেস এত বেশি ইম্পর্টেন্ট না, তাই না? তার জন্য স্টোরেজটা ইম্পর্টেন্ট। বাট আপনাদের জন্য কি তাই? না, আমাদের সুকেজের জন্য তো ডাটাবেস দরকার পড়বে, ডাটাবেস কারণ দরকার অনেকগুলো। হবে, অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে হবে, অনেকগুলা ক্লায়েন্টের কাজ করতে হবে, আমার পোর্টফোলিও করবো, প্র্যাকটিস করব, তাই না? তো আমাদের কি দরকার হবে? ডাটাবেস হবে। এখন জি। কতগুলা? অনেকগুলা। এখন কতগুলা? মিনিমাম 20টা বা 30টা। এইভাবে পাওয়াটা মুশকিল, এই জন্য আমাদের যদি আনলিমিটেড ডাটাবেস হয়, তাহলে আমাদের এই বিষয়টা থেকে, এই চিন্তা থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। আচ্ছা, তারপর আছে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট আপনাদের দরকার হবে না, বাট আমাদের যেহেতু নিজস্ব সার্ভার, আমরা স্টুডেন্ট জন্য আনলিমিটেড অপশনটা রাখছি। ইমেল কারো কারো যদি দরকার হয়, ইমেলটা হচ্ছে info@codemanbd.com, admin@alamgirhkobir.com। এই ধরনের যে ইমেল গুলো হয় না, ওয়েব মেল যেটাকে বলে, এইটাই আসলে এই ইমেলটা। তো এইটা আমরা আনলিমিটেড তৈরি করতে পারবো এই প্যানেলে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে সাবডোমেইন। সাবডোমেইন জিনিসটা কি? এখন হোস্টিং আমি অনেকগুলো ওয়েবসাইট করতে পারবো, ডোমেন তো আর অনেকগুলা কিনি নাই আমি, একটাই ডোমেন কিনছি। zoraiti.com এ অলরেডি একটা ওয়েবসাইট আছে, এখন zoraiti.com এ তো আরো একটা ওয়েবসাইট আমি রান করতে পারবো না, তাই না? এখন আমাকে কি করতে হবে? ধরেন একটা রুমে বা একটা বাসায় একটাই রুম আছে, এখন একটা রুমের মধ্যে একটা রুমে মানুষ থাকতে পারবে। এখন যদি দুইটা রুমের মানুষ থাকতে চায়, তাহলে কি করতে হবে? এটাকে একটা রুম বানাইতে হবে এক্সট্রা, তাই না? আমাকে কি পুরো বিল্ডিং বানাইতে হবে, নাকি একটা এক্সট্রা রুম বানাইলে হবে? হ্যাঁ, একটা রুম হলেই হয়। রুম হলেই হচ্ছে। সেম ওইরকমই, পুরো বিল্ডিংটা বিল্ডিংই থাকবে, বাট আমরা একটা রুম বানাইতে পারি, সেটা হচ্ছে সাব ডোমেইন। মানে ডোমেনের এই ডোমেনটা এই ডোমেনের ওয়েবসাইট থাকবেই, আর এই ডোমেনটা দিয়ে আরো কিছু সাব ডোমেইন তৈরি করা যায়। ঠিক আছে, ধরেন নিউ টাস্ক ডট জোরাইটি.com, এটা সম্পূর্ণ একটা নতুন আলাদা ডোমেইনের মতো বিহেভ করবে, সম্পূর্ণ আলাদা নতুন একটা ওয়েবসাইট এর মধ্যে করতে পারবেন। এটার সাথে আর zoraiti.com এর ওয়েবসাইটের সাথে কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ নতুন একটা ওয়েবসাইট। এইভাবে যেটা করা, এটাকে বলা সাব ডোমেইন। বেশিরভাগ ক্ষেত্রে সাব ডোমেইন থাকে 2টা বা 3টা, বেশিরভাগ ক্ষেত্রেই। বিশেষ করে হোস্টিং যার বলেন, নেমচিন, গোডিটি, এগুলোতে আপনি পারচেস করলেই দেখবেন 2টা বা 3টা সাবডোমেনের অ্যালাউড আপনি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে হবে কি, আমাকে খেয়াল রাখতে হবে আমি যাতে সাবডোমেন অনেকগুলো পাই, কারণ আমার অনেকগুলো ওয়েবসাইট করতে হবে। আমাদের ক্ষেত্রে আমরা এটা আনলিমিটেড দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? জি ভাইয়া। তারপর আরেকটা বিষয় আছে, অ্যাডন ডোমেন। অ্যাডন ডোমেনটা কি? ধরো সাব ডোমেন করে না করে, zoraiti.com তো আজকে আছে, কালকে আরেকটা বিজনেস নতুন চালু করলেন, আলাদা একটা ডোমেন কিনলেন। এখন আলাদা ডোমেনের জন্য যাতে করে আলাদা হোস্টিং এর খরচ না করতে হয়, ওই একই হোস্টিং এর মধ্যে আরো একটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এটা অ্যাডন ডোমেন, এটা আপনাদের লাগবে না। কেউ না বুঝলে এটা স্কিপ করতে পারেন, যে সাব ডোমেনের বিষয়টা বুঝতেই হলো। বাট অ্যাডন ডোমেনের যেহেতু আমাদের অপশন আছে, আমরা আনলিমিটেড দিয়ে দিছি, যদি স্টুডেন্টদের নাও লাগে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এই যে সাবডোমেনের ইউজটা আসলে কোন জায়গায় করবে, এটা একটু ডিটেলস গুলো ভালো হতো, আপনি মানে ভালো একটা বুঝলাম অ্যাসাইনমেন্ট না। করলেন, অ্যাসাইনমেন্ট 1.zoraiti.com, ধরেন এটা আপনার ডোমেন zoraiti.com। হ্যাঁ, assignment1.zoraiti.com, এটা একটা ওয়েবসাইট হলো আপনার, আলাদা একটা ওয়েবসাইট, আরো একটা ওয়েবসাইট করবেন। এবার দিবেন assignment2.zoraiti.com, আরো একটা ওয়েবসাইট করবেন। ধরেন একটা ক্লায়েন্ট জন, jon.zoraiti.com, জনের জন্য যে ওয়েবসাইট করবেন, আপনি এটা দেখে বুঝতে পারবেন কার জন্য করছেন। এইটা একটা নতুন ডোমেন হিসেবে কাজ করবে, এখানে একটা ওয়েবসাইট করবেন। এবং যখনই একটা নতুন ওয়েবসাইট করবেন, আলাদা একটা ডোমেন আপনাকে কিনতে হবে না, আপনি সাব ডোমেন বানায় ওখানেই করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারলাম। জি জি। ওকে।
তারপরে যেটা আছে ফ্রি সি প্যানেল কন্ট্রোল প্যানেল। এই জিনিসটা কি? সি প্যানেল কন্ট্রোল প্যানেল হচ্ছে আমাদের যেরকম আমাদের পিসি তো অবশ্যই কোনো অপারেটিং সিস্টেম আছে, রাইট? আমার এটা কি কোনো একটা অপারেটিং সিস্টেমে রান করতেছে না আমার পিসিটা? জি জি ভাইয়া। জি। যেমন এটা ম্যাক ওএস এ রান করতেছে, আমরা অনেকেই আছি হয়তো উইন্ডোজ ইউজ করতেছি, অনেকেই লিনাক্স ইউজ করে, অনেক ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করে। বাট নতুন একজন ইউজারের জন্য আপনি কোন অপারেটিং সিস্টেমটা শুরুতে রেকমেন্ড করবেন বলেন তো, বা যেটার জন্য সব সফটওয়্যার অ্যাভেলেবেল পাওয়া যায়? উইন্ডোজের। উইন্ডোজ। এখন আপনি উইন্ডোজের সাথে কমফোর্টেবল, এবং উইন্ডোজে যে কাউকে দিলে আপনি দেখতে পাবেন সকল ফাইল সব সফটওয়্যার। তো উইন্ডোজে অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল, যেটা অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে অ্যাভেলেবেল না। এখন তাহলে উইন্ডোজ হইলে আমাদের জন্য বেটার না? এরকম উইন্ডোজটা ধরেন প্রিমিয়াম একটা, অবশ্যই তাই না? আমাদের বাংলাদেশে যদি অনেকে প্রিমিয়াম ইউজ করে না, উইন্ডোজটা কিন্তু প্রিমিয়াম একটা সার্ভিস। এখন এই প্রিমিয়াম সার্ভিসটা আমাদেরকে কিনে নিতে হয়, তাই না? এখন আমরা যদি সি প্যানেলের কন্ট্রোল প্যানেলটা যদি আমাদের একটা দেখা যায় ধরেন লিনাক্স দিয়ে দিল, ওই ল্যাপটপটা কম হইলেও দেখা যাবে আমাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না, হয়তো অন্য কোনটা সাপোর্ট করে না। ঠিক আছে? হোস্টিং এর ক্ষেত্রে এই জিনিসটা আরো সেন্সিটিভ, যেই কন্ট্রোল প্যানেল দেওয়া থাকবে ওইটাই থাকে। And ওইটা যদি ডিফারেন্ট কোনো একটা কিছু দিয়ে দেয়, হয়তো তার জন্য টাকা সেভ হবে, এই জন্য আপনাকে এমন একটা দিয়ে দিল যেটা পরিচিত না, বা ওইটার জন্য সবকিছু অ্যাভেলেবেল না। হইতে পারে ডিরেক্ট অ্যাডমিন, হইতে পারে এইচ প্যানেল, হইতে পারে এনডব্লিউ প্যানেল, অনেক ধরনের প্যানেল হয় যেগুলো খুবই সস্তা মানের এবং বেশিরভাগ ফাংশনালিটি নাই। ওইটাতে আপনি অনেক প্রবলেম ফেস করতে পারেন, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের সাইট করতে গেলে। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে সি প্যানেল কন্ট্রোল প্যানেল যদি থাকে। তাহলে দেখছেন একটা হোস্টিং এ কতগুলো বিষয় খেয়াল রাখতে হয়। তো সি জি প্যানেল ভাইয়া। কন্ট্রোল প্যানেলও আমাদের অবশ্যই দরকার হবে রাখবো। আর এটা হচ্ছে লাইট স্পিড ওয়েব সার্ভার। এই জিনিসটা একটু বুঝাই, যেটা একটু আগে বললাম 15 জিবি এত সস্তায় কিভাবে দেয়। আচ্ছা, কালকে যদি একটা হার্ড ডিস্ক কিনতে যান, 500 জিবির একটা হার্ড ডিস্ক যদি আমি 120 জিবি হার্ড ডিস্কের থেকে সস্তায় পাই, এখানে কোনো কাহিনী আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। কারণ কি? ইন্টারনালি কোনটা। দেখেন, কারণ হচ্ছে কিছুই না, এইচডিডি ড্রাইভ। এটা সস্তা না দামি? বেশ সস্তা। এসএসডি ড্রাইভ, এইটা সস্তা না দামি? এটা দামি ভাইয়া। এটা বাট নিব কোনটা? সস্তা দেখে এইটা এইটা 1 জিবি, মানে 1000 জিবি নিয়ে নিব? এটা না এক ভাই, হাজার জিবি যেই প্রাইস দিয়ে কিনবো, এটার 120 জিবি তার থেকে বেশি প্রাইস পড়বে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের কোনটা নেওয়া উচিত হবে? এসএসডিটাই বেটার। এটাই বেস্ট। বুঝলাম না, ভালো ওইরকম একটা দেখি পারফরমেন্স অনেক পাওয়া যায়। বোকা, এত বেশি দিচ্ছে, এটা না নিয়ে আপনারা এত কম কেন নিবেন? বেশি নিলে ভালো হয় না? সব ক্ষেত্রে বেশি ভালো না। হ্যাঁ, এইটা বুঝতে হবে, সব ক্ষেত্রে বেশি ভালো না। এইটাই তো মানুষ বুঝে না, যে সব ক্ষেত্রে বেশি যে সবসময় সুবিধা, বিষয়টা কিন্তু তা না। আচ্ছা, তো এই ক্ষেত্রে এইটার স্পিডটার থেকে এইটার স্পিড কয়েকশো গুণ বেশি। আমি কিন্তু কয়েক গুণ বলি নাই, কয়েকশো গুণ বেশি। অবশ্যই যে ওয়াইস, সে 1000 জিবির থেকে চিন্তা করবে এইখানে আমার 120 জিবি নেওয়া ভালো, যেটা 10 টাইমস কম, 10 ভাগের 1 ভাগ। তারপরেও এইটা নেওয়া ভালো আমার জন্য। ওইরকমই একটা হোস্টিং যখন আমরা চুজ করব, একটা হোস্টিং এরকম আমার সুপার ফাস্ট লাগবে, নাহলে আমি কাজ করতেই পারবো না, আমার ধৈর্য হারা হয়ে যাবে। একটা ক্লায়েন্ট এসে দেখা যাবে যে ফর এভার লোড, আপনার ওয়েবসাইট লোডই হচ্ছে না, তাহলে ওই ক্লায়েন্ট কিন্তু আমি হারাবো। এই জন্য অবশ্যই আমাকে এসএসডি চুজ করতে হবে, যেটাকে বলে লাইট স্পিড ওয়েব সার্ভার। এটা আমরা অবশ্যই চেক করে নিব, অথবা এখানে লিখাই থাকবে এসএসডি ওয়েব সার্ভার। এটা আমরা দেখে কনফার্ম হয়ে দেন নিব। এটা কিন্তু প্রাইস অনেক কমে দেওয়া পসিবল, এখানে জাস্ট এসএসডি জায়গায় এইচডিডি দিয়ে দিবে। দেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের কি লাগবে, সাপোর্ট লাগবে। কেন সাপোর্ট লাগবে? 24 hours সবকিছু প্রপারলি হবে না। সবকিছু প্রপারলি হইলে তো আমরা কোর্স করতেই আসতাম না, তাই না? সবকিছু কি প্রপারলি হবে? না সবকিছু যদি ভাইয়া। প্রপারলি হইতো তাহলে স্কুল কলেজের দরকার ছিল না, জাস্ট বই দিয়ে দিত আপনাকে। বই দিয়ে বলতো যা পড়ে, এই এই বই পড়লে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যেত, বিষয়টা তা না। ওকে, টিউটর লাগে, মেন্টর লাগে, সাপোর্ট লাগে, রাইট? সো এই ক্ষেত্রে আরো বেশি লাগবে, কারণ এমন একটা জায়গায় আটকে থাকবেন আপনি বুঝবেনই না কোথায় প্রবলেম আছে। আপনার সাপোর্ট, এখন হোস্টিং এর সাপোর্ট গুলো কত ফাস্ট হয় কারো আইডিয়া আছে? আগে কেউ হোস্টিং ডোমেন ইউজ করছেন? না ভাইয়া। হোস্টিং এর সাপোর্ট গুলো হয় হচ্ছে 36 to 72 আওয়ার্স ওয়েট করেন, আমরা দেখে জানাচ্ছি।
এখন আপনি একটা অ্যাসাইনমেন্ট করতেছেন, এই অ্যাসাইনমেন্টটার সমস্যা সমাধান করতে গিয়ে যদি 72 ঘন্টা সময় লাগায়, এই সমস্যাটা সমাধান হওয়ার পরে এটার কি গ্যারান্টি আছে যে একটু পরে আবার নতুন আরেকটা সমস্যা হবে না? গ্যারান্টি আছে কোনো? আর প্রতিটা সমস্যা যদি 3 দিন থেকে 4 দিন লাগে শুধু সলিউশনই করতে, আপনার এই কোর্স থেকে কতটুকু বেনিফিটেড হইতে পারবেন? আচ্ছা রুহুল আমিন, আপনার কি মনে হয় হোস্টিং এর সাপোর্ট গুলা দিলে সাথে সাথে সলভ করে দেয়, নাকি ওরা ওয়েট করতে বলে, তারপরে বা দেখা যায় 1 দিন 2 দিন পরে গিয়ে আপনাকে রেসপন্স করে? ফেস করছেন এটা? বিশেষ করে ওয়ার্ডপ্রেস গুলো তো আরো বেশি। আর ওয়ার্ডপ্রেস এর জিনিস অনেক সময় সাপোর্টই দিতে চায় না, কারণ হয়তো ওয়ার্ডপ্রেস ওর আইডিয়াই নেই। ও হয়তো সিপ্যানেল প্রোভাইডার, ওর তো ওয়ার্ডপ্রেস এর কাজ জানা থাকার দরকার নেই, থাকলে তো ওই ফ্রিল্যান্সিং করা স্টার্ট করতে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস এর যে সমস্যা হবে এটারও সমাধান সার্ভার থেকে অনেক কিছু করতে হয়। আবার অনেক সময় সার্ভার রিলেটেড অনেক ইস্যু থাকে, যে জিনিসগুলো আমাদেরকে দ্রুত ইনস্ট্যান্ট সাপোর্ট দরকার হবে, ওই দিনের মধ্যেই আমাদের সাপোর্ট দরকার হবে, তাই না? নাকি আপনাদের লাগবে না ওরকম? থাকবে। তাহলে এটাও তো আমরা বুঝি। তো এটাও আমরা মাথায় রেখে চুজ করবো আমরা কোথায় থেকে দিচ্ছি। নট লাইক দ্যাট আমি এই ওয়েবসাইট থেকে দেখাচ্ছি মানে এই ওয়েবসাইট থেকেই নিতে হবে, এইটা কোডমেন্টির ওয়েবসাইট, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। এইখান থেকে নিবেন না নিবেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা না নিলেও কোনো সমস্যা নাই, জাস্ট আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বুঝায় বলা এই জিনিসটা কি। এজ এ মেন্টর আমি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। অ্যানাদার পয়েন্ট, জোনাইটি ডিপার্টমেন্টের দেখাশোনার দায়িত্বে আমি আছি। তো এখানে কোনো প্রবলেম হলে আমিও ডিরেক্টলি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো, বাট নট লাইক দ্যাট যে এখান থেকে আপনাদেরকে নিতেই হবে এরকম কিছু। আমাদের এটা নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ অপশনাল বিষয়, যে আর যার ইচ্ছা কিন্তু নেবেন, যার যার যে কোনো জায়গা থেকে নিয়ে আপনারা কাজ স্টার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ডোমিনোসিনটা কবে লাগবে? ডোমিনোসিনটা আমাদের আজকের ক্লাস থেকেই কাজ স্টার্ট হবে এবং আমাদের সকল কাজটাই এটার উপরেই করতে হবে। আচ্ছা, ওরা কি ফ্রি অপশন আছে? ফ্রি অপশন দিয়ে আমরা ট্রাই করছি আমাদের ব্যাচ রান করার জন্য, যেটা এন্ড অফ দ্য ডে ডিজাস্টার হয়েছে, কারণ অনেক কিছু রান করে না, অনেক থিম। আর আরেকটা বিষয় হচ্ছে এইটাই আপনাদের লাস্ট কস্টিং ফ্রিল্যান্সিং শুরু করার আগে, এরপরে আর তেমন কোনো কিছু কিনতে হবে না, থিম প্লাগইন প্রিমিয়াম যা কিছু লাগে সব আমরা প্রোভাইড করবো। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারলাম। আচ্ছা ভাইয়া, ওই যে নিচে দেওয়া আছে আই এম এ কোডম্যান বিডি স্টুডেন্ট, এখন এটার জন্য আচ্ছা কি আমাদের আলাদা কোনো ডিসকাউন্ট বা এই টাইপের সামথিং চলেন কিছু আছে? দেখি, ক্লিক করলাম, ওই না তো তেমন কোনো তো ডিসকাউন্ট দেখতেছি না, এমনি হয়তো। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আপনাদের চোখে কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট পড়ে? আছে। স্যার আছে, স্যার 5 আছে স্যার। জিবিটা একটা 500 ডিসকাউন্ট টাকা আছে। আছে এখানে, তাই না? শুধু কোডম্যান বিডি স্টুডেন্টের জন্য। আচ্ছা আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, এটা ইউটিউবে যাবে, বাইরে থেকে কোনো স্টুডেন্ট এসে যদি বলেন আমি ইউটিউবের স্টুডেন্ট, এটা আসলে কোডম্যান বিডি স্টুডেন্ট হিসেবে অ্যালাউড হবে না। এটা শুধুমাত্র আমাদের কোডম্যান বিডি রানিং ব্যাচের যারা স্টুডেন্ট তাদের জন্য এই প্রাইসটা বাইরে আর কারোর জন্যই পসিবল হবে না। আচ্ছা, আর আপনাদের কোনো কোশ্চেন আছে এখন? এখন কি একটু খুশি না? জি স্যার। Okay. তারপরেও ইটস আপ টু ইউ, আপনি এখান থেকে চুজ করবেন নাকি করবেন না, বা একটু খুঁজেও দেখতে পারেন। বাট তারপরেও এই ওয়াইজলি ডিসিশন নেওয়া উচিত আমার মতে, কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে আপনার, এটার উপরে আপনাকে কাজ ভাইয়া, করতে হবে, তাই না? একটা হুম, হুম, বলেন। free.com ডোমেইন রেজিস্ট্রারটা একটু ক্লিয়ার করবেন, আমি একটু এটাতে আচ্ছা, কনফিউশন হচ্ছে। ফ্রিতে যদি ডোমেন হোস্টিং নেন এটা দিয়ে কাজ করা যায়, ফাইন। আমরাও ট্রাই করছিলাম, কিছু ব্যাচে আমরা ট্রাই করছি যে যাতে ওদের কস্টিং না হয়, কারণ কোর্সটা কেনার পর পরে অনেকের হাতে টাকা থাকে না, অনেক কষ্ট করে কোর্সটা আসলে পারচেস করে, আমরাও এটা জানি। ওটা মাথায় রেখে আমাদের কোর্স প্রাইসটাও আমরা কম রাখছি, কারণ আমরা এমনও করতে পারতাম যে স্টুডেন্ট কম নিয়ে কোর্স প্রাইস বাড়াই দিলাম, এটাও হইতো, আমাদের হয়তো স্টুডেন্ট কিছুটা কম আসতো বাট আমাদের ওর থেকে আরো বেশি পেমেন্ট আসতো একটা ব্যাচ থেকে, তাই না? বাট আমরা কি করছি, কোর্স প্রাইস একটু কম রাখছি কেন? আমরা জানি বাংলাদেশের পার্সপেক্টিভে একটা কোর্স করতে পারা বা বাসায় কনভিন্স করাটা টাফ, এই জন্য আমরা ফ্রি দিয়ে ট্রাই করছিলাম। বাট ফ্রিটায় প্রবলেম হচ্ছে প্রিমিয়াম থিম প্লাগইন গুলো প্রপারলি সাপোর্ট করে না, এবং একটা লিঙ্ক বেশি দিন থাকে না। তো একটা স্টুডেন্ট দেখা যায় যে মার্কেট প্লেসে নামার আগ দিয়ে একদম অলমোস্ট এতিম হয়ে যায়, তার কাছে কোনো পোর্টফোলিও নাই, কিচ্ছু নাই, সে কাজ পারে জাস্ট মুখে মুখে। আর আমি এই সপ্তাহে বললাম আমি হচ্ছে রকেট বানাইতে পারি, এখন আপনি কি বিশ্বাস করবেন? কারণ আমি যদি আমার টেস্ট স্টাডি আপনাকে দেখাইতাম, রকেট আমি অ্যানালাইসিস করছি, কিছু রকেট আমি বানাইছি, কিছু 3D মডেল করছি, এগুলো দেখাইলেন আপনি বিশ্বাস করবেন, তাই না? জি। ওইরকম ফ্রিতে যখন করবেন আপনার জন্য কি কোনো অ্যাসেটই থাকবে না কোর্সটা শেষে, কোর্স শেষে গিয়ে তখন আফসোস হবে যে কেন আমি তখন এই ডিসিশনটা নিলাম না। ঠিক আছে, এটা আমাদের স্টুডেন্টদের কমন, ওল্ড স্টুডেন্টদেরকে নক দিয়ে দেখতে পারেন যদি কারো অ্যাক্সেস থাকে তাদের। এই অনেক ব্যাচে এরকম সাফার করছে যে দেখা যাচ্ছে ডোমেন হোস্টিং তখন তো আমরা প্রোভাইড করতাম না,
বাইরে থেকে যখন নিত, দেখা যেত যে অনেকে বাইরে থেকে নিত, অনেকে নিত না, বা কিছু কিছু প্রোভাইডারদের এমন আছে যে প্রিমিয়াম থিম প্লাগইন সাপোর্ট করে না। ওই তখন দেখা যায় যে একটা ভালো বিপদে পড়ে যায়। তো এইসব ঝামেলার দিক চিন্তা করে আমাদের পরবর্তী সার্ভার নেওয়া, যাতে করে কমপ্লেন করতে না পারে যে এগুলো আপনারা কেন বলেন নাই যে ডোমেন হোস্টিং চুজ করতে হবে, ডোমেন হোস্টিং খুব ভালোভাবে পাই না। তো আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ যেটা আপনাদের জন্য ভালো এরকম প্যাকেজ সাজাইছি। আর যদি মনে হয় এখান থেকে নিতে পারে, আর কেউ যদি এখান থেকে না নেয়, আমাদের কোর্সের উপর এটা কোনো ইফেক্ট করবে না, বা আমাদের দিক থেকে কোনো সে নাই। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ফাইন। আর এটা একটা খুবই ভ্যালুয়েবল অ্যাসেট, সো খুব ওয়াইজলি ডিসিশন নিতে হবে, ভুল করা যাবে না। এতক্ষণ ধরে আমি বকবক করলাম এটার কারণে, আর এতক্ষণ যা বকবক করছি এটা তো অ্যাসাইনমেন্ট করার জন্য করি নাই, কারণ আমি যা যা বলছি এগুলোতে অ্যাসাইনমেন্ট দিতে পারবো? না, পারবো না। না। সো না স্যার। আমি এখন দেখাবো অ্যাসাইনমেন্টে কি করবো। এতক্ষণ বকবক করছি আপনাদেরকে শেখানোর জন্য যে আসলে কিভাবে ডিসিশন নিতে হয়। ঠিক আছে? ওকে। বা এমন কোনো রিসিভ করি নাই যে এখান থেকে কিনে নেই জন্য বলছি, জাস্ট সাধারণ জিনিস বললাম। এটা ক্লায়েন্টের জন্য যখন ডোমেন হোস্টিং চুজ করবেন, যাতে এগুলো আপনার মাথায় থাকে। আপনাকে লাইফ টাইমের জন্য শিখাই দিলাম একটা ভালো ডোমেন হোস্টিং কিভাবে চুজ করতে হয়। আচ্ছা, এখন আপনি কি করবেন? ধরেন আপনি পারচেস করবেন, এই যে কোনো একটা বাই নাও বাটনে ক্লিক করলে হবে, সবগুলো বাই নাও বাটন একটা ফর্মে আপনাকে লিড করবে। ক্লিক করলাম, ফাইন। আর স্টুডেন্ট হিসেবে ওই প্যাকেজটা আপনারা নিতে পারবেন, যেহেতু এখানে ডিসকাউন্ট আছে। যদি টাকার প্রবলেম না হয়, ওয়াইজ অপশন হবে ওইটাতেই যাওয়া, কারণ ওইটাতে মোটামুটি তো ভালো একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট আছে। আহ, যাই হোক, আপনি এখন এখানে নেম, আপনার কি নেম দিবেন? এটা আপনার ফেসবুকে যে নেমটা আছে, আপনার নেম যেটা, ওইটা এখানে বসাবেন সুন্দর করে। আমি একটু ফর্মটা ফিল আপ করি। আচ্ছা, এখানে আপনার ইমেলটা দিবেন। এই ইমেলটা আপনি শেয়ার করবেন না যে এটা আপনার হোস্টিং অ্যাড করছেন আপনি, কারণ আমরা সিকিউরিটি অ্যাড করে দিব আপনাদের জন্য, ওয়েবসাইট সিকিউরিটি অ্যাড করে দিব। আপনাদের পরবর্তী বছর যেই প্রাইসে ডোমেন হোস্টিং নিচ্ছেন ওই প্রাইসটাই থাকবে, এটা আমি ক্লিয়ার করে দিলাম। ওকে, এটাই স্টুডেন্টদের জন্য। বাইরে থেকে কেউ যদি নেয়, তার জন্য কিন্তু সেম প্রাইস থাকবে না, তখন যে প্রাইসটা থাকবে ওই প্রাইসে তাকে রিনিউ করতে হবে। এখন 2600 টাকার যে প্যাকেজটা স্টুডেন্টরা যদি অফারে নিতে পারে, আমরা পরবর্তী বছরও ওই প্রাইসে রিনিউ করতে দেবো, তাকে 3800 টাকা পে করতে হবে না। বাট কোনো বাহিরের কেউ যদি 3800 টাকা দিয়েও পারচেস করে, পরবর্তী বছর সেটা যদি 4500 5000 হয়ে যায়, তো তাকে ওইটা দিয়ে রিনিউ করতে হবে। এটা আউট অফ স্টুডেন্টদের জন্য ক্লিয়ার করে দিলাম, কারণ যেহেতু এটা ইউটিউবে যাবে, এটা মাথায় রেখে আপনারা পারচেস করতে হবে। স্টুডেন্টদের জন্য সেম প্রাইস থাকবে পরবর্তী বছর। আচ্ছা, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আপনার অ্যাড্রেসটা লিখবেন অবশ্যই এখানে। এখানে আপনার ফেসবুক প্রোফাইলের লিংক দিবেন, আপনারা তো সবাই সবার ফেসবুক প্রোফাইলের লিংক জানেন, অথবা কপি করে এনে এখানে সুন্দর করে বসাই দিবেন। ফেসবুক প্রোফাইলের লিংকটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটার থেকেই সাপোর্ট নিতে পারবেন। তো এই প্রোফাইলটা অবশ্যই কেয়ারফুলি ওয়াইজ দিবেন আপনি, ভুল যাতে না হয়, বা কপি করে এনে কনফার্ম হয়ে দেন দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাচ নাম্বার, আপনাদের ব্যাচ নাম্বার কত? 53। এখন হচ্ছে ডোমেইনের ইউআরএল, ওই যে একটু আগে ডোমেইন আইডিতে চেক করছি, মনে আছে না? অ্যাভেলেবেল আছে যে, একবার হুবহু ওইভাবে লিখবো, ডট কম জি। সহ, আই রিপিট, ডট কম সহ, এইভাবে, কোনো স্পেস থাকবে না। এখানে কি পারচেস করতে হবে, এটা কিন্তু শুধু ডট কম ডোমেনের জন্য আমরা আমরা প্রোভাইড করতেছি, ঠিক আছে? অন্যান্য ডোমেনের জন্য যদি হয়, এটা আমরা প্রোভাইড করবো না, বা ওই প্যাকেজের আন্ডারে যাবে না, ওটা পার্সোনালি আমাদের সাথে কথা বলে নেবেন, বাট আমরা ওটা রেকমেন্ড করি না। আচ্ছা, কি পারচেস করতেছি আমরা? নতুন ডোমেন যাচ্ছি, নেক্সট ইয়ার রিনিউ করতে চাই তখন এটা, আর রিনিউ করার আগে যদি মনে হয় ট্রান্সফার করে অন্য কোথাও নিয়ে যাবো, দ্যাটস ফাইন, আপনারা ট্রান্সফার করে নেওয়ার জন্য আমরা সম্পূর্ণ অ্যালাউ করবো। আর স্টুডেন্টদের জন্য এই যে বললাম, স্টুডেন্ট যদি এই প্যাকেজ নিতে চান নিতে পারেন, অথবা অন্য জেনারেল প্যাকেজ নিতে চাইলে সেটাও নিতে পারেন। দেন আপনাকে ট্রানজেকশন আইডি বসাইতে বলবে। ট্রানজেকশন আইডি পাবেন কই? ট্রানজেকশন আইডি তো ফর্ম ফিল আপ করতে পারবেন না। এইটা মাথায় রাখবেন, কেউ যদি চিন্তা করেন ভুল ট্রানজেকশন আইডি এখানে ফর্ম ফিল আপ করবো, এটা কিন্তু আপনার জন্য খুবই বাজে একটা ডিসিশন হবে, এবং এটা কিন্তু আমাদের কোড মেমরি খুব স্ট্রিক্টলি মেনটেন করে। অনেকেই দেখা যায় একটা ভুয়া ট্রানজেকশন আইডি দিয়ে ফর্ম ফিল আপ করেন। ভুয়া ট্রানজেকশন আইডি দিয়ে ফর্ম ফিল আপ করা মানে আপনার বিপদ ডেকে আনে। এটা কিন্তু আমরা ক্লিয়ার করে দিলাম। আমাদের টিম সাথে সাথে এটা ভেরিফাই করবে, কখনো ভুয়া এটা দিয়ে ফর্ম ফিল আপ করবেন না, আপনাদেরকে আমরা ট্রাস্ট করি, এই জন্য আমরা ফর্ম ফিল আপ করার সুযোগ দিচ্ছি আপনাদেরকে। বাট এখানে ভুয়া কোনো কিছু দিয়ে ফর্ম ফিল আপ করবেন না, কখনো শুনতে পাবেনই না। উল্টা আপনার দেখা যাবে যে কোনো একটা প্রবলেম হতে পারে, দেখা যাচ্ছে কিছু দিনের জন্য ড্রপ আউটও থাকতে পারে। But করে না আমাদের এখান থেকে, আশা করি এখন পর্যন্ত কেউ ফেক ফর্ম ফিল আপ করে নাই, আশা করি আপনারাও করবেন না। ওকে,
তারপর হচ্ছে পেমেন্টটা কোনটাতে পাঠাবেন, এই যে ট্রানজাকশন আইডি কোথা থেকে পাবেন, এই যে এই রকেট, বিকাশ বা নগদ যে কোনো একটাতে আপনি সেন্ড মানি করবেন, বা দোকান থেকে করলে ক্যাশিং যেটাকে বলে ক্যাশিং করবেন, মানে পার্সোনাল নাম্বারে যেভাবে করে আর কি, সেখান থেকে ওটা ফর্ম ফিল আপ করে দিবেন। ঠিক আছে, এটা আমি সবাইকে বলতেছি তা না, যারা আমাদের কাছ থেকে নিতে চান শুধু তাদের জন্য বলতেছি। ঠিক আছে, ধরেন বিকাশে পাঠাইলাম আমি এখানে যে ট্রানজাকশন আইডিটা আসবে ওটা বসাবো, অথবা যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছি ওটা বসাবো। অন্য নাম্বার থেকে টাকা পাঠাইছি, ভুলে আরেকটা নাম্বার দিছি, তাহলে কিন্তু ট্রানজাকশন আইডি মিলবে না, এটা মাথায় রাখবেন। তো নাম্বারটাও কেয়ারফুলি দিবেন, আইদার নাম্বার অথবা ট্রানজাকশন আইডি দিবেন, ট্রানজাকশন আইডি দেওয়াটাই বেটার। সো এখানে সুন্দর করে ট্রানজাকশন আইডি যেভাবে আছে ওইভাবে লিখে দিবেন, এখানে একটু সময় নিয়ে আস্তে করে লিখবেন। এখানে প্যাকেজের প্রাইসটা, যে প্যাকেজটা নিচ্ছেন 5 GB নিলে 3800, বা স্টুডেন্ট প্যাকেজ যদি নেন তাহলে 2600, ওটা এখানে লিখে দিবেন। দিয়ে ফর্ম ফিল আপ করলেই আমাদের টিম আপনার এটা ফুল সেট আপের প্রসেসে স্টার্ট করে দিবে। দেন আপনাকে এই যে যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়েছেন এটাতে ইনবক্স করে দিবে, আপনি মেসেজ রিকোয়েস্ট চেক করতে থাকবেন, মেসেজ রিকোয়েস্টে পেয়ে যাবেন, এবং গ্রুপে আমরা অ্যানাউন্স করে দিব যারটা সেট আপ ডান হয়ে গেছে, এটা জাস্ট সাবমিট করে দিবেন। ক্লিয়ার? স্যার আগে টাকা পাঠাবো, তারপর হলো গিয়ে আমরা ফর্ম ফর্মটা ফিল আপ ফিল আপ করবো, তাই কমপ্লিট তো? করবেন। হ্যাঁ, কনফিউশন আছে জি কোনো? ভাইয়া, না না। Great. আচ্ছা, এখন এটার পরে আপনারা একটা অ্যাক্সেস পেয়ে যাবেন। এখন অ্যাক্সেসটা পাওয়ার পরে কি করতে হবে চলেন আমরা শিখি। একটু কষ্ট হয়ে যাচ্ছে আজকে নাকি, ক্লাস বড় হয়ে গেছে? না ভাইয়া, সমস্যা নেই। আহ, আচ্ছা, আমি আপনার জন্য একটা সেট আপ বের করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন কিভাবে কাজ করবেন। ভয়েস আসতেছে মাইক থেকে নেই। এগুলো অফ রাখবেন। কষ্ট হয়ে গেছে, আর একটু wait করেন। কি দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, এরকম একটা অ্যাক্সেস আপনাদেরকে ইনবক্স করে দেবে। এখানে আপনার ডোমেনটা থাকবে, আপনি যে ডোমেনটার জন্য ফর্ম ফিল আপ করছেন এটার সি প্যানেলের লিঙ্ক আমরা অ্যাড করে দিব। এই লিঙ্কটার মাধ্যমে সি প্যানেলে অ্যাক্সেস করতে পারবেন, বাট আপনার ডোমেন নেমটা কোনটুকু, এই যে এইটুকু স্ল্যাশের আগ পর্যন্ত এতটুকু domain name, হ্যাঁ। এখন এটা দিয়ে আপনি কি করবেন, সি প্যানেলের লিঙ্কে চলে যাবেন। So এই লিঙ্কটা কপি করবেন, নতুন ট্যাব ওপেন করবেন, দেন এখানে লিঙ্কটা প্রেস করে দিয়ে এন্টার করবেন। আপনি টাইপও করতে পারেন, যেহেতু আপনার ডোমেন আপনার মুখস্থই থাকবে। তো সে কি করবে, এরকম সি প্যানেলে চলে যাবে। আমি প্রথমে বুঝতে পারলাম আমাকে সি প্যানেলই দেওয়া হয়েছে, বুঝলেন? এখান থেকে আমি ইউজার নেমটা খুব কেয়ারফুলি কপি করবো। দেখেন এখানে কিছু বিষয় আপনাকে বুঝতে হবে, আমি একটু দেখাই। এখন শুধু ইউজার নেম কপি হয়েছে নাকি সাথে আরো কিছু কপি হয়েছে? ভাই একটা স্পেস একটা কপি হয়ে স্পেস গেছে। কপি হয়ে গেছে। স্পেস চলে আসছে। এখন এই সিলেকশনটা আমরা খুব কেয়ারফুলি, যাতে স্পেস কপি না হয়, দিলাম। তারপর পাসওয়ার্ডটা দিব, এই জাস্ট একটা ডামি পাসওয়ার্ড এখানে নিয়ে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। লগ ইন ক্লিক করলে ঠিকঠাক ক্লিক হয়ে যাবে।
বুঝছি। হ্যাঁ, জি। কোশ্চেন থাকলে করেন। যে ইয়েটা দেখাইতেছেন মানে কেনা লাগবে, এটা কি আমাদের এখনই করা লাগবে কিংবা মানে ম্যান্ডেটরি কিছু? আহ এটা আসলে ম্যান্ডেটরি বলতে ইম্পর্টেন্ট, খুবই এখনই দরকার হবে আপনাদের আসলে। কারণ এইটার মানে উপরে আমাদেরকে অ্যাসাইনমেন্ট গুলা করতে হবে, এটাতে আমরা পোর্টফোলিও সাজাবো, এটাতে আমরা হচ্ছে আমাদের কাজগুলা রেডি করব মার্কেট প্লেসের জন্য। সো ঠিক এটা আছে, মোস্ট কতদিনের ভিতরে মানে নেক্সট ক্লাসের আগে করবো নাকি এখনই করা লাগবে বেটার, মানে এরকম? নেক্সট ক্লাসের আগে করতে পারলে বেটার। ঠিক আছে। ঠিক আছে। এন্ড জি ইয়েস, হ্যাঁ। আমাদের যদি এরকম অপশন থাকতো যে অন্য কোনো অপশন আছে, ফ্রি অপশন আছে, বা এটা না হলে চলতো, তাহলে আমরা এটা রেকমেন্ড করতাম না অবশ্যই। বিশেষ করে সিম প্লাগইনের বিষয়টা আমাদের হাতে আছে যেহেতু, আমরা ওটা কিন্তু আপনাদের এটার জন্য কোনো চার্জ করবে না, আমরা সবকিছুই আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দিব যেগুলো লাগবে আপনাদের। ঠিক আছে। এই পার্টটা শুধু যেহেতু এটা আপনার অ্যাসেট, আপনার জন্য লাইফ টাইম থেকে আপনাকে পারচেস করতে হবে। আচ্ছা, সো সবকিছু ঠিকঠাক, আমি পাসওয়ার্ডটা এখন ঠিক টাইপ করে ফেলছি, লগ ইন করে ফেলবো এখন। লগ ইন হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক আছে। এখানে লগ ইন হয়েছে, লগ ইন হয়ে গেলে এরকম একটা সি প্যানেল আমরা দেখতে পাবো। ইন্টারফেসটা কিছুদিন, ইন্টারফেসটা খুবই চমৎকার, কিছুদিনের মধ্যে দেখবেন সবকিছু আপনার পরিচিত হয়ে গেছে। আচ্ছা, এখন এটাতে আসার পরে আমরা যে পাসওয়ার্ডটা পাঠাবো আপনার কাছে হয়তো হইতে পারে এরকম যে পাসওয়ার্ডটা আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, আপনি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিতে যাচ্ছেন আপনার মতো করে, আপনি সেটাও করতে পারবেন। সেটা আমি এখন একটু দেখাই দিচ্ছি আপনাকে, একটা মিনিট। তো প্রথম যে কাজটা হবে, আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন, আর যদি মনে করেন এটাই থাকবে এটাও রাখতে পারেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে এখানে ক্লিক করব, পাসওয়ার্ড সিকিউরিটি অপশনে চলে যাব। এইখানে আপনার বর্তমান পাসওয়ার্ডটা বসাবেন, এখানে নতুন একটা পাসওয়ার্ড বসাবেন, and এইখানে ওই পাসওয়ার্ডটা আবার রিপিট বসাবেন। আপনি এখানে সুন্দর করে টাইপ করবেন, আর এটা তো অবশ্যই আগের পাসওয়ার্ডটা হইতে পারবে না, তাই না? সো এই পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয়, 100 হয়, সো এরকম করে চিহ্ন দিবেন, নাম্বার দিবেন, বড় হাতের ছোট হাতের দিয়ে এখান থেকে চেঞ্জ ইউর পাসওয়ার্ড নাও ক্লিক করবেন। তাহলেই আপনার যে পাসওয়ার্ডটা সেট করলেন ওইটা আপনি নেক্সট টাইম থেকে লগ ইন করার জন্য ওই পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা আবার সি প্যানেলে ব্যাক করি। এখান থেকে আমরা কিছু জিনিস এখন ভেরিফাই করব যে আমরা আদৌ পাইছি কিনা। সর্বপ্রথম ডিস্ক 5 জিবি আমাকে দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, দেওয়া হয়েছে। ব্যান্ডউইথটা 20 জিবি, এটা আনলিমিটেড হওয়ার কথা ছিল। 20 জিবি কেন, এটা প্রতি মাসের লিমিটটা। এই 20 জিবিটা আমরা আনলিমিটেড দেই না কেন, অনেক সময় হয় কি, অনেক ধরনের সাইটে প্রবলেম হয়, বা আপনার সাইটটা দেখা যায় যে কোনো একটা ইস্যুতে পড়তে পারে, যাতে করে ব্যান্ডউইথ কন্টিনিউয়াসলি কনজিউম করতে না থাকে, এই জন্য। বা 20 জিবি কিন্তু হিউজ একটা ডাটা, দেখেন 0.08% মাত্র ইউজ হয়েছে। আজকে অলরেডি মাসের 20 দিন শেষ হয়ে গেছে এই ওয়েবসাইটটা। ও অলরেডি অনেকগুলো ওয়েবসাইট করছে কিন্তু এই স্টুডেন্ট। তারপরেও আমরা 20 জিবি যদি কখনো ফুল হয়ে যায়, এটা 100 জিবি হয়ে যাবে অটো, তারপরে যদি ফুল হয়ে যায় 200 হয়ে যাবে, এবং যতটুকু লাগবে আপনাকে আনলিমিটেড টাইম সেটা বাড়াই দেওয়া হবে। হ্যাঁ। আচ্ছা, তারপরে যে সাবডোমেন কি বলা হয়েছিল, আনলিমিটেড, বাট এখানে সাবডোমেন দিছে কয়টা মাত্র? একটাও দেয়নি তো। তাহলে কেমন হইলো? বাট আনলিমিটেড দেওয়ার কথা ছিল না? জি ভাই। তাহলে আমাদেরকে ভুল ভুল বলা হ্যাঁ ভুল হইতে বলা পারে হয়েছে না? সাবডোমেন এখন ক্রিয়েট করে নাই। না, ওই যে পাশে অবলিক দেয়া ওইটা মেবি আনলিমিটেডের একটা কোড দেয়া। হ্যাঁ, এইটা মানে হচ্ছে ইনফিনিটি, আনলিমিটেড হ্যাঁ বানাইতে হ্যাঁ পারবেন, হ্যাঁ, সে একটাও বানায় নাই। ইনফিনিটি জি, সে ইনফিনিটি। একটা বানানো। সে হয়তো মেইন ডোমেইনে এবং ডিরেক্টরি সাইট গুলো করছে। আচ্ছা, মেলিং লিস্ট, আনলিমিটেড অটো, এগুলো আমরা বলিও নাই, তাই না? ফরওয়ার্ডিং এগুলো আপনার লাগবে না, তারপর আমরা এগুলো সব আনলিমিটেড দিয়ে দিছি যাতে করে আপনাদের যদি কোনোটা লাগে। ডাটাবেস কয়টা পাইছেন? হ্যাঁ আনলিমিটেড, বাট সে 10টা বানাইছে। 10টা সাইট অলরেডি সে বানাইছে। সো ইউজ কিন্তু, বাকি এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে কয়টা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল যেগুলো আমাদেরকে ভেরিফাই করে নেওয়া দরকার ছিল, সো আমরা পাইছি। আচ্ছা, এখন আমরা কি করব, একদম নিচে চলে যাব। এখানে একটা পেইড সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার। এই সফটওয়্যারটা আপনারা পেয়ে যাবেন। এটা আমরা যেটা যেটা বললাম যে আপনাদের পেইড জিনিসপত্র লাগবে না, আমরাই দিয়ে দিব। এইটা আমাদের দিক থেকেই পারচেস করা আছে আনলিমিটেড ওয়েবসাইটের জন্য, সো আপনাদেরকে দিলেও আমাদের খুব একটা প্রবলেম নাই। এই অ্যাপটা আপনাদেরকে দেওয়া থাকবে, সফটওয়্যার অ্যাপ ইনস্টলার। এটা দিয়ে খুব সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল এন্ড মেনটেনেন্স করতে পারবেন। কিভাবে? ওয়ার্ডপ্রেস অপশনে চলে যাবেন, একটু নিচে আসলে ইনস্টল নাও অপশন পাবেন। এখানে আসলে আপনি এই ওয়ার্ডপ্রেসটা কোথায় ইনস্টল করবেন? মেইন ডোমেনে না?
জি, বাট এখন ইনস্টল হবে কোথায় দেখেন, মেইন ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে একটা কিছু আছে না, ডাব্লিউপি আছে। আর এটা আমরা রাখবো না, এই যে ডিরেক্টরি ফিল্ড থেকে নিচ্ছে, সো এটা আমরা ফাঁকা করে দিব। এখন কোথায় ইনস্টল হচ্ছে? মেইন ডোমেনে। মেইন ডোমেনে। ঠিক আছে, একটু নিচে যাব, আমাদেরকে তিনটা জিনিস প্রপারলি সেট করতে হবে। প্রথমটা হচ্ছে অ্যাডমিন ইউজার নেম। ক্লায়েন্টের ওয়েবসাইট হলে ক্লায়েন্টের ওয়েবসাইটের কোনো যদি নাম থাকে সেটা দিব, ওয়েবসাইটের কোনো স্লোগান থাকলে সাইট স্ট্যাটাস এগুলো দিব। বাট এখন আমাদের এগুলো দরকার নেই। আমরা কি করব, ইউজার নেমটা প্রপারলি দিব, মানে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি আমাদের একটা ইমেল লাগে এন্ড পাসওয়ার্ড লাগে না, ওরকম। সেখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিব, পরবর্তীতে এই সাইটের ওয়ার্ডপ্রেসে যদি আমরা লগ ইন করতে চাই এটা আমাদের লাগবে। তো এখানে খুব স্ট্রং এবং ভালো দেখে একটা ইউজার নেম সেট করবেন, আমি দিয়ে দিচ্ছি। এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটাও একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি, এখানে হাইড করে দিবে, এটা আপনারা না দেখতে পারেন। ওকে, সো এরপরে আমরা কি করব, একটা ইমেল দিব, অ্যাডমিন ইমেল। অ্যাডমিন ইমেল কি, এই ইমেলটার মাধ্যমে ইন ফিউচারে যদি আমি এই যে কঠিন পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে আমি এটা রিসেট করতে পারবো। আমার পাসওয়ার্ডের কন্ডিশন দেখছেন একদম স্ট্রং, ঠিক আছে না? আপনারাও এরকম স্ট্রং দিবেন নাকি? না স্ট্রং ভাইয়া। কোথায় ভাইয়া? স্ট্রং না, তাহলে এটা 18-র মধ্যে 100 স্কোর আছে আমার। এটার 100-র মধ্যে মধ্যে 18। 18। আচ্ছা, ঠিক আছে, আপনারা তাহলে 100-র মধ্যে 100 করিয়ে। আচ্ছা, এখানে আমি কি করব, আমার ইমেল অ্যাকাউন্টটা এখানে দিব, যে ইমেল অ্যাকাউন্টটা আমার কাছে অ্যাক্সেস আছে। ওকে, না, আপনাকে শুনতে পাই না, মিউট আছে আপনার। ওয়েট করতে বলছো?
কথা শোনা যায়? জি ভাইয়া। জি, শোনা যায়। ওকে, আচ্ছা, যে পয়েন্টে ছিলাম, আমরা কি দিছি? একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড। এখন আমরা একটা অ্যাডমিন ইমেল দিব, যেটা ইন ফিউচার আমাদের দরকার হবে যদি কখনো আমরা এই পাসওয়ার্ডটা ভুলে যাই এটা রিসেট করার জন্য। তো আমরা আমাদের কাছে যে জিমেলটা আছে এরকম একটা জিমেল এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। এই হচ্ছে তিনটা ইনফরমেশন আমাদের কেয়ারফুলি দিতে হবে। আপনারা অবশ্যই, আমি যেগুলো ইউজ করছি এগুলো ইউজ করবেন না, কারণ আপনারা তো জানেনও না আমি ইউজ করছি। আচ্ছা, so এখন কি করবো? ইনস্টল করে ফেলবো। সেভ করে রাখাটা বুদ্ধিমানের কাজ না, তারপরে যদি আপনি একটু অনুমনে হন সেভ করে রাখতে পারেন, বাট সেভ না করাই বেটার। সেভ করা থেকে অনেক সময় হ্যাক দিতে পারে। আচ্ছা, সো এইখানে আমাদের এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। না যা। ওকে, গ্রেট, ঠিক আছে। এখন ইনস্টল হইলো মেইন ডোমেনে, আর আমাদের অ্যাডমিন যেটা আছে মানে ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস করার জন্য আমরা এখানে ওয়ার্ডপ্রেসের লিঙ্কটা পাচ্ছি। এখন আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। স্যার স্যার আমরা কি এখান থেকে কি যে কোনো কি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো? আবার একটু করেন কোশ্চেনটা, সরি। আমরা কি এখান থেকে কি যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো কি স্যার? হ্যাঁ, যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করতে পারবেন, আরো অনেক ধরনের সিএমএস আছে সেগুলো করতে পারবেন। আপাতত আমরা ওয়ার্ডপ্রেসের কাজগুলোই করবো। ঠিক আছে ওকে। স্যার। ডোমেন হোস্টিং কেনার পরে কি আমাদের কি পরবর্তীতে কি আরো কোনো কিছু কেনা লাগতে পারে কি? না না, পারচেসের ক্ষেত্রে এইটাই শেষ। পরবর্তীতে যা এটাই। যা লাগবে প্রিমিয়াম সবকিছু আমরা প্রোভাইড করতে পারবো। থ্যাংক ইউ স্যার। ওকে, আমার একটা আচ্ছা, প্রশ্ন ছিল, হ্যাঁ। স্যার শপিফাই অ্যাকাউন্ট কি এখান থেকে ক্রিয়েট করা যাবে? না। না, শপিফাই বিষয়টা আলাদা। শপিফাইটা ইনবিল্ট হোস্টিং, সো শপিফাইটা শপিফাইয়ের ভিতর থেকে করতে পারবেন, ওইটাও আপনাদের চার্জ লাগবে না। ওইটা কিভাবে করতে হবে আমরা দেখাই দিব। আমাদের পার্টনার আচ্ছা, অ্যাক্সেস থেকে আমরা ইনভাইটেশন পাঠালে ফ্রিতেই করতে পারবেন। পার্টনার আর shopify.com তো সেম না? মানে shopify.com-ই আর কি, ওটা পার্টনার অ্যাক্সেস থাকলে আমরা ইনভিটেশন পাঠাইলে আপনি কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন ওটা থেকে, ওগুলো দেখাই দিবে ক্লাসে, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা কি করবো? এটা হচ্ছে আমাদের ডোমেন, আমরা একটু চেক করে দেখি। এই হচ্ছে আমাদের ডোমেন। ওকে, এই যে আমরা দেখতে পারলাম আমাদের জাস্ট একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে চাইলে এই ডোমেনের শেষে জাস্ট স্ল্যাশ দিয়ে wp-admin দিলেই আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করার অ্যাক্সেস পেয়ে যাবো। এই যে, এখন আমরা চাইলে এই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি যেতে পারতাম, বাট এটা তো সবসময় থাকবে না, এই জন্য আমরা নিজেরাই টাইপ করে নিলাম। এখন আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিব। সো ওয়ার্ডপ্রেসে লগ ইন হয়ে গেছে না? এইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এইটাতেই আমরা কাজ করবো। সো এখন থেকে শুরু হলে আমাদের অ্যাসাইনমেন্ট কি কি থাকবে, অলরেডি আমরা সিকোয়েন্সে লগ ইন করার পর থেকে যা যা দেখতেছি এগুলো আমাদের অ্যাসাইনমেন্টে করতে হবে। সো মনোযোগ দিয়ে দেখেন। এই পাশে আছে হচ্ছে ওয়ার্ডপ্রেসের অপশনস গুলো, এগুলোর সাথে আস্তে আস্তে আমরা আরো পরিচয় হব। এটা হচ্ছে আমাদের প্রিভিউ প্যানেল। এখানে কিছু জিনিস আমাদের লাগবে, যেহেতু পোস্ট করতে পারবো, কিছু মিডিয়া আপলোড করতে পারবো, পেজ বানাইতে পারবো, মানুষ কমেন্ট করছে কিনা দেখতে পারবো, পেজেন্স থেকে থিম চেঞ্জ করতে পারবো, প্লাগইন থেকে প্লাগইন অ্যাড করতে পারবো, নতুন কেউ সাবস্ক্রাইব করলে বা আমাদের অ্যাকাউন্ট গুলো আমরা এখান থেকে দেখতে পারবো, টুলস থেকে কিছু এক্সট্রা কাজ করতে পারবো যেগুলো আমরা সামনে দেখবো, আর সেটিং থেকে ওয়েবসাইটের যে সেটিং গুলো আছে এগুলো আমরা করতে পারবো, যেটা আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখবো। একদিনই সব দেখে কিছুই মনে থাকবে না। সো স্টেপ বাই স্টেপ যাবো আমরা। আজকে আমরা যে জিনিসটা দেখবো, যেমন আমাদের ব্রাউজার ছিল, তারপর আমরা কিছু এক্সটেনশন ইনস্টল করছি, রাইট? এক্সটেনশন গুলো ক্লিক করে আমাদেরকে আমাদেরকে এক্সট্রা কিছু ফাংশনালিটি দেয়। এরকম ওয়ার্ডপ্রেসেও যদি কিছু করতে হয় আমাদেরকে প্লাগ ইন ইনস্টল করতে হয় এক্সট্রা ফাংশনালিটির জন্য। প্লাগ ইন অপশনে যাব। আমরা আজকে যে সাইটটা করবো সেটার নাম হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আমরা ইমেজে যাই আমরা দেখতে পারবো এই রকমের ওয়েবসাইট, আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট এখনো তৈরি করা হচ্ছে, এখনো রেডি হয় নাই, কিছুদিন পরে আসে, 10 দিন পরে ওয়েবসাইটটা রান করবে, বাট এরকম। So, এইটা খুব ভালো একটা সার্ভিস অনলাইনে বর্তমানে ক্লায়েন্টের দেখা যায় ওয়েবসাইটটা, ওয়েবসাইটে কাজ চলতেছে, বাট ও কিন্তু অনেক ভিজিটর আসে ওয়েবসাইটে, ও চাচ্ছে না যে ভিজিটর আইসা ওদের ওয়েবসাইট গুলো ভিজিট করে করে যাক, এবং এরকম উল্টাপাল্টা দেখলো যে খুব কিছু নাই ওয়েবসাইটে। তো
তো দেখা যায় ওয়েবসাইটে ইমপ্রেশন নষ্ট করে, এই জন্য প্রফেশনালি এরকম একটা ব্যানার ঝুলাই দিতে পারে যে 25 দিন 13 ঘন্টা পর আবার ওয়েবসাইটে লোড করতে হবে, এইটা অটোমেটিকলি কাউন্ট ডাউন হতে থাকবে। এরকম একটা ওয়েবসাইট আমরা বানাবো, এটার জন্য একটা প্লাগইন অ্যাড করতে হবে, অ্যাড নিউ প্লাগইন। এইখান থেকে প্লাগইনটা সার্চ করবো, সাইট অফলাইন আমাদের প্লাগইনটার নাম। এনে অনেক প্লাগইন আছে, হাজার হাজার প্লাগইন আছে। আমরা এখান থেকে এটা ইনস্টল করলাম, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে ফেললাম। ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডান। এখন আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটটা একটু রিলোড করবো। আচ্ছা, রিলোড করলাম। রিলোড করার পর দেখেন তো সাইট অফলাইন লেখা আসছে কিনা কোথাও। ওই স্যার দেখছি না তো। জি স্যার, সেটিং এ নিচে আসছে। দেখতেছেন না, এই যে দেখেন, এদিকে নিচে আসছে, রাইট? এই যে সাইট অফলাইন, এটা চলে যাব, একটু নিচে যাব, ড্যাশবোর্ড, এসইও, ডিজাইন, কাউন্টডাউন, সোশ্যাল, কন্টাক্ট ইনফো, এই কোডটা আমাদের লাগবে। প্রোভার্সন স্ক্রিনশট আপনাকে একটু লোভ দেখাবে, প্রোভার্সন দিয়ে অনেক কিছু করতে পারবে, বাট আমাদের প্রোভার্সন লাগবে না, ফ্রিতেই আমরা করতে পারবো। আচ্ছা, সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে ড্যাশবোর্ডের ভিতরে কিছু কাজ, তারপরে এসইওর ভিতরে কিছু কাজ আছে, ডিজাইনের ভিতরে কিছু কাজ আছে, সবগুলোর ভিতরে কিছু কিছু কাজ আছে, এগুলো আস্তে আস্তে আমরা খাবার করি। সর্বপ্রথম ড্যাশবোর্ডের কাজগুলো শেষ করি। প্রথমে আছে সাইট অফলাইনের যে প্লাগইনটার কাজ, এটা চালু করব কিনা, ডিজেবল আছে, এনেবল করে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে সেটিং করেছিলাম, দেখেছেন না সেভ। ফাইন। এখন আমাদের ওয়েবসাইটটা যদি দেখতে চাই, আমরা ওয়েবসাইটের লিঙ্কটাও টাইপ করতে পারি, অথবা এখানে হোভার করে ভিজিট সাইট যে অপশন আছে এটা নতুন ট্যাবে ওপেন করতে পারি। এই, এখন সাইট অফলাইন অন করার পরও আগে যেরকম ছিল ওরকমই আছে না? আদৌ কি সাইট অফলাইন দেখাচ্ছে? না। না তাহলে কি ভাইয়া, লাভ হইলো, ঝামেলাটা হইলো কোথায়? একটু উপরে একটু দেখাচ্ছে সাইড একটু অফলাইন দেখাচ্ছে, বাট অ্যাক্টিভেট। এটাও, হ্যাঁ, but এটা তো আমি লগ ইন করা আছি দেখে দেখাচ্ছে, তাই না? বাট মানুষকে তো আর এই বারটা দেখাবে না, এটা তো শুধুমাত্র যে অ্যাডমিন তাকে দেখাচ্ছে। এখন তার একটা ঝামেলা হইলো, কেন দেখাচ্ছে না? আচ্ছা, আমি একটু সাধারণভাবে এটা বোঝার চেষ্টা করি। ধরেন আপনি একটা কোনো একটা স্থাপত্যের কনস্ট্রাকশনের কাজ করতেছেন, যেটা আমরা এখন এখানে করতেছি। এখন ওই কনস্ট্রাকশনের আশেপাশে যাতে মানুষ চলাফেরা না করে এই জন্য সাইনবোর্ড টানায় না, সাবধান, দুর্ঘটনাপ্রবণ এলাকা, অন্য যাতায়াতের জন্য অন্য রাস্তা ব্যবহার করুন, থাকে না? জি এখন ধরেন আপনি ওইখানকার ইঞ্জিনিয়ার, আপনার একটা টিম আছে, একদিন কাজ করলেন, সাইনবোর্ড টাইনবোর্ড টানায় বাসায় চলে গেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে আপনি কাজের জন্য আসছেন পুরো টিম নিয়ে, আইসা ওই সাইনবোর্ডটা দেখলেন, দুর্ঘটনা প্রবণ এলাকা, এইখানে কাজ চলতেছে, অন্য রাস্তা ব্যবহার করুন। তো আপনি অন্য রাস্তা ব্যবহার করে অন্য রাস্তা দিয়ে বাসায় চলে গেলেন। এইভাবে আপনার এই বিল্ডিং এর কাজ কতদিনে শেষ হবে? শেষ হবে আদৌ? জি স্যার। ভাই, বুঝলাম না ঠিক। বুঝেন নাই? দেখেন, না। ধরেন রাস্তার মধ্যে লেখা এই রাস্তার কাজ চলিতেছে, অন্য রাস্তা ব্যবহার করুন। এখন যে ওই রাস্তার ইঞ্জিনিয়ার, সেও যদি এই কথা দেখে যে রাস্তার কাজ চলতেছে, এই রাস্তাতে যাবো কেমনে, অন্য রাস্তা দিয়ে বাসায় চলে যায়, তাহলে এই রাস্তার কাজ শেষ হবে কবে? না, শেষ হবে না স্যার। শেষ হবে না, হবে কেন? ইঞ্জিনিয়ারিং কাজ করছে না। ইঞ্জিনিয়ারিং তো না। বুঝতে পারছেন? জি আপনি ভাইয়া। এই ওয়েবসাইটের জন্য এখন ইঞ্জিনিয়ার, আপনাকেই যদি বলে কামিং সুন, এখনো কনস্ট্রাকশনের কাজ চলে, পরে আসেন, আপনি যদি পরে আসেন তাহলে তো কাজ হবে না। তো আপনাকে দেখতে হবে এমন একটা ব্রাউজার থেকে যেইখানে আপনি ইঞ্জিনিয়ার না, যেখানে আপনি অ্যাডমিন হিসেবে লগ ইন করা নেই, হইতে পারে গেস্ট লুক বা অন্য যে কোনো ব্রাউজারে দিয়ে দেখতে পারেন, যেটাতে লগ ইন করা নাই আর কি। আমরা একটু দেখি এটাতে দেখাই কিনা, দেখেন তো দেখাইছে কিনা। জি ভাইয়া, দেখাচ্ছে। দেখাইছে? Okay, আমরা আবার ওইটাতে যাই। So, এখানে আইসা আমরা কি করব, এইখানে কিছু কাজ আছে, এখন এখানে দেখেন একটু কাজগুলা। আচ্ছা, আপনারা এইভাবে সুইচ তো আর করবেন না, যারা ম্যাক ইউজ করতেছে না, যারা ম্যাক ইউজ করতেছে না হয়তো সুইচ করবেন। তো এটা একটু কনফিউশন হলে বলে দেই, আপনি বারবার গেস্ট মোডে গিয়ে লিঙ্কটা আবার ওপেন করে করে দেখবেন একটু গল্প কি চেঞ্জ হয়েছে। অন্য কোনো ব্রাউজার ওপেন করে এই ব্রাউজারে ওপেন করলেন, এই ব্রাউজারের লিঙ্কটা ওপেন করে রাখবেন, এন্ড যখন ব্রাউজার সুইচ করবেন এখানে ক্লিক করে আগের ব্রাউজারে যাবেন। যেমন এখানে ক্লিক করে ধরেন আমি গেলাম হচ্ছে এই ব্রাউজারে কাজ করতেছে, এটা আবার যখন চেক করবো আবার এই ব্রাউজারে গিয়ে চেক করবো। আচ্ছা, এখন এইখানে আবার কি আছে, সাইট অফলাইনের লোগো আছে, তো লোগোটা কোনটা? এইটা। তারপর আছে কি সাইট অফলাইনের লেখা, আচ্ছা
সাইড অফ লাইন লেখা আছে, এইটা আছে, তো এগুলো চেঞ্জ করতে হবে। কেমনে করবো? এখান থেকে করবো আমরা। সাইডের লোগো দিতে বলতেছে, আমি একটু লোগো নিয়ে আসি। আপনি চাইলে আপনার ব্র্যান্ডিং নেমে ডেমো লোগো বানাইতে পারেন, যেমন নামের শর্ট ফর্ম দিয়ে। অনেক ধরনের লোগো পাওয়া যায়, এগুলো ইউজ করতে পারেন। এটা ডাউনলোড করেও নিতে পারেন, আবার যদি মনে হয় যে ছোট করে দিব, স্ক্রিনশটও দিতে পারেন। এটা আপনি আপলোড করে দিবেন যেখানে আপনার স্ক্রিনশট সেভ হয়, এখান থেকে আপলোড হয়ে গেল। তারপর কি ডিসপ্লে লোগো, লোগো দেখাবে কিনা? ইয়েস, দেখাবে। এখানে আমরা লেখাটা চেঞ্জ করে দিই। দিয়ে দিলাম লেখা চেঞ্জ করে, এখানে কিছু লেখা চেঞ্জ করতে পারি। দেন সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। এখন একটু চেক করি চেঞ্জ হয়েছে কিনা। সেটা দেখেন তো, হয়েছে কিন্তু। আচ্ছা, হ্যাঁ এই ভাইয়া। ক্ষেত্রে আপনি এই লোগোটা যদি বড় মনে হয়, এটা ছোট করারও একটা অপশন আছে। একটু ট্রিকি, বাট ঠিকই একটু। আপলোড অপশন আবার যাবেন, ওই লোগোটা কোথায় আছে সিলেক্ট করবেন, করে এখান থেকে এডিট ইমেজে যাবেন। এইখান থেকে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে স্কেল। স্কেল করবেন প্রথমটা শুধু, দ্বিতীয়টা ধরবেন না। প্রথম ফিল্ডে যেমন ধরেন 150 বা 200 দিয়ে দিবেন, 200 দিলাম, দিয়ে স্কেল করবো। দ্বিতীয়টা যা আসে আসুক, ব্যাক করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্ট ইনটু কোড দিব আবার। সেভ সেটিং, এখানে গিয়ে রিলোড করে দেখবো ছোট হয়েছে কিনা। এত ছোট হয়েছে কিনা? ছোট হয়েছে। ফাইন, এই লেখাটাও চেঞ্জ হয়েছে, এই যে লেখাটাও চেঞ্জ হয়েছে। আচ্ছা, আরো কিছু কাজ আছে, আমরা আস্তে আস্তে করি। এইভাবে আমাদের সুন্দর করে ওয়েবসাইটটা সাজাইতে হবে। দেন এসইও অপশন। এসইও অপশনটা আর কিছুই না, এসইও অপশন হচ্ছে এই যে উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে একটা লোগো আছে, দেখেন বুঝা যায় না বেশি, এই যেটুকু লোগো, আর এখানে লেখা আছে সাইট অফলাইন, এই দুইটা কাজ। এটা কি করবো, আমরা ওই লোগোটা সেট করে দিব এখানে। আপনি চাইলে ডিফারেন্ট আইকনও সেট করতে পারেন, আর এখানে আপনার ওয়েবসাইটের নাম লিখে দিবেন। দিয়ে এইটা লাগবে না, এসইও ডেসক্রিপশনও লাগবে না, গুগল অ্যানালিটিক্স স্ক্রিপ্টও লাগবে না, এগুলা শুধু শুধু একটা আপনাদের লাভ নেই, কারণ আমরা চাচ্ছি না এটা র্যাঙ্কে আসুক। জাস্ট হচ্ছে আমাদের তো সেট আপ করতেছে এটা। ওকে, এই যে চেঞ্জ হয়েছে না, দেখেন তো, লোগো আসছে, এখানে লেখাটা আসছে। আচ্ছা, তারপর কই যাবো? ডিজাইন অপশনে গেলাম। ডিজাইন অপশন, যেখান থেকে আমি এটাকে সুন্দর করব পাই। আচ্ছা, এখানে অপশন আছে প্রথম সিলেক্ট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে। আচ্ছা, সিলেক্ট ব্যাকগ্রাউন্ডের দুইটা অপশন, কালার ব্যাকগ্রাউন্ড, ইমেজ ব্যাকগ্রাউন্ড। কালার ব্যাকগ্রাউন্ডে কি হবে, একটা এক কালারের আমি কোনো কিছু দিতে পারি। যেমন ধরেন একটা কালার ব্যাকগ্রাউন্ড যদি দেই, এখানে সিলেক্ট করে যে কোনো কালার দিতে পারবো আমি। এখন যদি আমি নিচে গিয়ে সেভ দেই, এক কালার হয়ে গেছে না? এটাও করতে পারি যদি ক্লায়েন্টের দরকার হয় এক কালার বা ওর কোনো ব্র্যান্ডিং কালার থাকে। আর যদি মনে হয় না ইমেজ ব্যাকগ্রাউন্ডই ঠিক আছে, তাহলে ইমেজ ব্যাকগ্রাউন্ডে যাবো, এখানে একটা ইমেজ দেওয়া আছে অলরেডি। আমরা নিজেদের মতো একটা ইমেজ নেই, আমরা এখানে দুইটা তার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সার্চ করলে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন ওয়েবসাইটের জন্য। তো যেটা ভালো লাগে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করে দিবেন, বা গাড়ির ইমেজ নিতে পারেন, অন্যান্য যে ইমেজ আপনার ভালো লাগে ওগুলো ক্লায়েন্ট প্রোভাইড করবে। তো এখন আমাদের তো প্র্যাকটিস করতেছে, আমরা আমাদের মতো গুগল থেকে নিয়ে করতেছি, তাই তো? সুন্দর হয়েছে না? জি ভাইয়া। আহ, তারপর কি করব? হেডলাইনের কালার আছে, ডেসক্রিপশনের কালার আছে। হেডলাইনের কালার দিই আমরা একটু ব্রাইট কালার দিই, ডেসক্রিপশন কালারটা আমরা একটু ডার্ক রাখি। কাউন্টডাউনের কালার আছে, এখানে আছে কাউন্টডাউন কালারটা আমরা
পার্পল রাখলাম, সোশ্যাল মিডিয়ায় কালার আছে রেড, আমরা দিলাম র্যান্ডমলি। আপনারা একটু সুন্দরভাবে কেয়ারফুলি দিবেন কালার গুলো, যাতে সুন্দর লাগে দেখতে। চলবে। এখানে অপশন আছে, দেখেন আমাদের এটা 2 লাইনে হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে, আমরা একটু ছোট করে দিই ফন্টটা যাতে 1 লাইনে আসে। আর এতে ডেসক্রিপশনটা ঠিকই আছে, ডেসক্রিপশন আপনি চাইলে চেঞ্জ করে দেখতে পারেন কেমন লাগে। আচ্ছা, এইখানে দেখেন লেখার টাইপ গুলা দেখেন ঠিক হয়ে গেছে, কিন্তু আমাদের টেক্সটটা ছোট করা ঠিক আছে। লেখার টাইপ গুলা দেখেন এরকম লেখা আছে, তাই না? আমরা কি করব, এইখান থেকে লেখার টাইপ আছে অনেকগুলা, যেটা ইচ্ছা ওটা চেঞ্জ করে আমরা দেখবো কোনটা কেমন লাগে। চেঞ্জ হয়েছে না? তো আপনি এরকম টেস্ট করে দেখবেন কোনটা আপনার ভালো লাগে, ওটা সেট করে সেভ চেঞ্জ করে দিবেন। এই গেল ডিজাইনের অপশন। দেন আছে কাউন্ট ডাউন। কাউন্ট ডাউনে কি করবো, তেমন কিছুই না, সিম্পলি ডেট সেট করব কবে আমাদের সাইটটা লাইভ হবে। আমাদের তো অবশ্যই একটা টার্গেট আছে, যেমন আমরা দিলাম মে, ধরেন 11 মে এটা লাইভ হবে। এখন কি করবে, এই সময়টা আসতে কতটুকু সময় বাকি আছে, এটা অটো কাউন্ট ডাউন স্টার্ট হবে। সুন্দর না? এটা হইতেই থাকবে। এবং আচ্ছা, যদি মের 11 তারিখ থেকে মের 12 তারিখ হয়, তাহলে কি হবে? পারমাণবিক বোমা পড়বে? কি মনে হয় কি হবে? ওদিন কি করবে, মানে অটোমেটিকলি বাকি ওয়েবসাইট যেটুকু বাকি আছে ডিজাইন করা, ওটুকু ডিজাইন করে লাইভ করে দিবে? কি মনে হয় আপনাদের? না, সেটাকে কি হবে? না ভাইয়া, এটা তো হয় না। ব্যাকগ্রাউন্ডে এটা খুব আসলে কিছুই হবে না, ডিজাইনটা করা যায়। জাস্ট 0 0 হয়ে যাবে, একটু আগে যেরকম ছিল। ঠিক আছে, ওই ডেট সুইচ করে ফেললে 0 0 হয়ে যাবে। চাইলে অফও করতে পারেন আপনি, চাইলে আর কাউন্টডাউন এখানে দেখাবেই না। তারপর আছে সোশ্যাল। সোশ্যাল হচ্ছে আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে সেভ করবেন। যদি মনে হয় যে আমার ইনস্টাগ্রাম আমি দিব না, ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ এভাবে উঠাই দিয়ে সেভ চেঞ্জ দিবেন, দেখবেন ইনস্টাগ্রাম এখানে আর নাই। খেয়াল করেন, এখানে ইনস্টাগ্রাম ছিল, এখন আর নাই। তো আবার যদি চান এখানে লিঙ্ক বসাই দিতে পারেন বা হ্যাশট্যাগ দিলেই চলে আসবে। ফাইন। লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো, এগুলো আপনার কন্ট্যাক্ট ইনফো এখানে বসাই দিবেন। কেউ কন্ট্যাক্ট করতে চাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তারপর সেভ চেঞ্জ দিলে এখানে এটা এখানে চলে আসবে। বুঝছি তো সবাই? জি 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 ভাইয়া, স্যার। বুঝতে এখন আপনার পারলাম। ওয়েবসাইটের লিঙ্কটাই এখন একটা কাউন্টডাউন বা কামিং সুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাই আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন, এটা মেইন ডোমেনে করবেন সবাই। কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, question নাই। ও, আর যারা ডোমেন হোস্টিং আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন, তাদেরকে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ওইভাবেও আপনি নিয়ে নিতে পারেন আপনাদের। আর আমাকে ইনবক্স করতে পারেন যে কোনো সমস্যার জন্য, ডোমেন হোস্টিং রিলেটেড কিছু জানতে চাইলে, অথবা জোড়া আইটি নামে ফেসবুক পেজ আছে, ওইটাতেও নক করতে পারেন। এই ইনফরমেশন গুলো আমি একটু পরে আপনাদের চ্যাটে এবং ক্লাসরুমে দিয়ে দেবো, আপনি ক্যাপচার করতে পারবেন। আর জোড়াইটি.com এ গিয়ে তো সরাসরি ওদের ভাবে দেখালাম, ওইভাবে নিতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, জি একটা আচ্ছা। কথা ছিল, হ্যাঁ, জি বলেন। বলতেছি যে এই নিয়ে কি নিউজ পেপারে, যে যেমন প্রথম আলো, তারপর দৈনিক, যেগুলো নিউজ পেপার জন্য যে এগুলো করে, এগুলো কি করা যায়? এই যে আপনি যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে যে করবেন। অবশ্যই আমি এগুলো দেখাবো আপনাদেরকে সামনে। কি কি ধরনের ওয়েবসাইট বানাবো, আমরা অনেক ধরনের ওয়েবসাইট বানাবো, নিউজ পেপার ওয়েবসাইট আমরা বানাবো শিখবো। ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হুম হুম। স্যার আমি ওয়ার্ডপ্রেস মানে এরকম একটা যে ওয়ার্ডপ্রেস খোলা আমার এই প্র্যাকটিসের জন্য আমি খুঁজছিলাম একজনের কাছ থেকে, ওটার ভিতরে আমি একটা সাইট বানাইছি। হ্যাঁ, এখন ওইটা কি কোনোভাবে নিউ করে আপনি যে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন এটা করা যাবে? ওটা ডব্লিউপি রিসেট নামে প্লাগইন আছে, ওটাতে রিসেট করে দেন করতে পারবেন। ডব্লিউপি রিসেট মানে প্ল্যান। হ্যাঁ, মানে আপনাকে কেউ একজন কোন একটা সাইটের অ্যাক্সেস দিছিল, এই তো? হ্যাঁ জি স্যার। বুঝতে পারছি। সো ওটা যেহেতু অলরেডি কাজ করে ফেলছেন অন্য কিছু, আপনি ডব্লিউপি রিসেট দিয়ে রিসেট করলে যা আছে সব ডিলিট হয়ে নতুন হয়ে যাবে। ওখানে আপনি কামিং সুনের জন্য যে ভাইয়া লিঙ্ক আছে এটা ওটা কোয়েশ্চেন দিচ্ছি। ছিল জি। যে আমরা ডোমেইন এন্ড হোস্টিং এর যে প্যাকেজটা দিলেন, এটা কোনটা কিনবো? এটা আপনার যেটা সুবিধা হয় ওটা কিনবেন, বাট স্টুডেন্ট হিসেবে যে ডিসকাউন্টটা আছে, যদি টাকার প্রবলেম না হয় আমার মতে ওটা নেওয়াটা আপনাদের জন্য ওয়াইজ ডিসিশন হবে। তারপরেও যার যার উপর ডিপেন্ড করে আপনি
কোন পজিশনে আছেন এখন বা answer আপাতত করার কোনটা জন্য। কিনলে ভালো হয়, মানে শেখার জন্য কোনটা নিলে ভালো হয়? শেখার জন্য যে কোনো প্যাকেজ নিলেই চলবে, সেটা একদম ছোট প্যাকেজ নিলেও চলবে, বাট অফারটা হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য, যদি পসিবল হয় অফারে নেওয়া উচিত আমার মতে এটা মনে হয়। তারপরেও আপনাদের নিজের দিক থেকেও বিষয় থাকে, পেমেন্টের বিষয় লাস্ট থাকে। অপশন যেটা 2600 টাকার অফার, এটা কতদিনের জন্য? এটা তো অফার, যেহেতু এটা তো আমি বলতে পারতেছি না কতদিন, হয়তো বা কিছুদিন পরে অফ করে দিতে না, পারে। এটা এই ডোমেনটা যদি কিনি এটা আমি কতদিন করতে পারবো আর কি হচ্ছে 1 বছর, সেটা। যে কোনো প্যাকেজে 1 বছর থাকে ডোমেস্টিক, দেন ওটাকে জাস্ট ঠিক রিনিউ আছে, করতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে শেষ করি আজকে নাকি? কোনো কোশ্চেন থাকলে আমি আসি, আর ও যদি আচ্ছা কোশ্চেন না আচ্ছা থাকে ভাইয়া। তাহলে শেষ করি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি আরো অনেক আগে যে এই ওয়ার্ডপ্রেস নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে আমি ওয়ার্ডপ্রেসের ওই যে ফ্রি টাইপের যে কিছু সাইট ছিল আমি ইউটিউবে হ্যাঁ, দেখে তারপর ওভাবে করে শুধুমাত্র লগ ইন করা ওই অবধি পর্যন্ত পারছিলাম। তো ওকে। এরপরে এখন আমি চাচ্ছিলাম মানে আমি কি ওই জিমেলটা ইউজ করে কি বর্তমানে যে কাজগুলো করবো সেটা কি কি ওই জিমেলটা ইউজ করবো নাকি নতুন একটা ইউজ করা আমার জন্য ঠিক হবে? ওটা ম্যাটার করে না, আপনি কারণ ওটা ইউজ যেহেতু করতে আগের পারেন, সমস্যা নেই। হুম, আচ্ছা। ঠিক আছে। ভাইয়া ব্র্যান্ড নেমের সাথে কি ম্যাচ করে জিমেল অ্যাকাউন্ট করা কি বেটার, না আমি বর্তমানে যেটা ইউজ করতেছি ওটা দিয়ে ইয়ে করলে ভালো হয়? অবশ্যই ব্র্যান্ড নেমের সাথে যাওয়া উচিত, কারণ ইন ফিউচারে আপনার ব্র্যান্ড নেমটার মূল ভ্যালুটাই অ্যাডই হবে ডোমেন হোস্টিং এর জন্য। কোশ্চেন শেষ না হওয়া পর্যন্ত আমি আসি, আর কোশ্চেন শেষ হলে আমি সেশন ক্লোজ করে দিব। আর তারপরেও কোনো কোশ্চেন পরবর্তীতে মাথায় আসলে আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন বা আমাদের জোর আইডি পেজে লক করতে পারেন। না, লাইফ টাইমের অপশন হয় না ডোমেন হোস্টিং এ, ওটা আপনাকে ইয়ারলি সিলেক্ট করে দিতে হবে, সেটা হয়তো ইয়ার হিসাবে দিতে পারেন 10 বছর। বাট আপনাদের জন্য 10 বছর 5 বছর নিতে হবে না, যেহেতু আমাদের সেম প্রাইসই থাকতেছে পরবর্তী বছর, শুধু শুধু একবারে এত টাকা দিয়ে করতে পারবেন না। এই জন্য আমি রেকমেন্ড করি এটা, তারপর আপনার যদি সুবিধা মনে হয় ওইভাবে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। জি ভাইয়া, বুঝতে পারলাম। আর ভাইয়া আরেকটা ব্যাপার এমনিতে একটু জানতে চাচ্ছি, সেটা আসলে এই রিলেটেড না, মানে ওই যে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিলাম সবাই, তো হ্যাঁ, এটার হচ্ছে রেজাল্ট বা আসলে আমাদের অ্যাসাইনমেন্টে ভুল হচ্ছে নাকি কোথাও ঠিক হচ্ছে, এটার আসলে কিভাবে কি বুঝবো? এটা ক্লাসরুমে এটা কি মার্কস পেয়ে যাবেন। নিজে থেকে কন্টাক্ট করতে হবে? না না না, ক্লাসরুমে আপনারা জি মার্কস ভাইয়া। পেয়ে যাবেন। ক্লাসরুমে আপনারা যেখানে জমা দিচ্ছেন ওইখানে মার্কস পেয়ে যাবেন, ওইখানে দেখতে পারবেন কত মার্কস পাইছেন। এন্ড এটা ও যদি আচ্ছা দেখেন আচ্ছা। যে একটা দুইটা অ্যাসাইনমেন্ট হয়ে গেছে তারপরে মার্কস আসে নাই, স্টুডেন্ট লাইফের সাপোর্ট জুম তো আছে সবার কাছে, যে কোনো হ্যাঁ হ্যাঁ। একজন বা দুইজনকে একটু বলবেন যে আমাদের এটা সম্ভবত মার্কস কিছুদিন ধরে দেওয়া হচ্ছে না, কারণ আমাদের ঈদের ছুটি গেল, তো ওরাও হয়তো ছুটিতে ছিল। আপনি একটু গিয়ে একটু বললে ও এটা হয়তো বা আবার দেখে দিবে। আচ্ছা ঠিক বা আছে সবাই ভাইয়া। আর বলার ভাইয়া দরকার নেই, আমরা ইনফিনিট সামনে তো লিডার সিলেকশন করবো, এরপর থেকে লিডারদের দায়িত্ব থাকবে এই জিনিসগুলো হচ্ছে মনে করাই দেওয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া। কোনো এটা রিনিউ না করলে এটা 1 মাস পর্যন্ত সময় থাকবে রিনিউ করার, তারপরে ওইটা পার হয়ে গেলে ওটা হোল্ডে চলে যাবে, তারপরে 3 মাস পরে ওই ডোমেনটা আবার যে কেউ কে নিতে পারবে, এরকম ভাবে অ্যাভেলেবল হবে, তখন যে কেউ চাইলে ওই ডোমেন কিনে নিয়ে যেতে পারবে। আচ্ছা, প্রশ্ন মনে হয় শেষ সবার, তাহলে শেষ করি আজকে। হ্যাঁ জি ভাইয়া, করতে পারি। আজকে শেষ করা যায় এক্ষেত্রে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।